আমরা যে কোশ্চেনগুলো করব মোটামুটি আমরা 150 কোশ্চেন করব, ঠিক আছে টোটাল। তো 150 একটা ক্লাসে কমপ্লিট হবে না, 3-4টে পার্টে কমপ্লিট হবে। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে এই কোশ্চেনগুলো করার সাথে সাথে গোটা ইকোনমিক্সের যে ক্র্যাক্সটা আছে সেটা আমরা শিখবো, ঠিক আছে এক একটা কোশ্চেনের সঙ্গে। চল প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি ওপেন মার্কেট অপারেশনস রেফার্স টু। ইন্ডিয়ান ইকোনমির কনটেক্সটে ওপেন মার্কেট অপারেশনস বলতে কি বোঝো? অপশন এ, borrowing by scheduled banks from the RBI, lending by commercial banks to the industry and trade, purchase and sale of government securities by the RBI, none of the above. সি মনে হয়। একদম দেখো অপশন সি যারা করছে একদম সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে। এই যে ওপেন মার্কেট অপারেশনস এই ব্যাপারটা কি বলো দেখি। ওপেন মার্কেট অপারেশন যেটাকে আমরা ওএমও বলি, আমাদের ডিটেলস ক্লাসে এগুলো খুব ভালো করে পড়ানো হয়েছে। আমাদের আরবিআই এর কাছে একটা অর্গানাইজেশন আছে, একটা ইনস্টিটিউট আছে যেটাকে বলা হয় মনিটারি পলিসি কমিটি। হ্যাঁ, মনিটারি পলিসি কমিটি, এমপিসি। এবার এই এমপিসি সবসময় একটা জায়গায় সজাগ দৃষ্টি রাখে কি, যে ইকোনমির মধ্যে হ্যাঁ টাকা বেড়ে যাচ্ছে কিনা, টাকা কমে যাচ্ছে কিনা। মানে মূলত ব্যাপারটা যেটা সেটা হচ্ছে মানি সাপ্লাইটাকে দেখার কাজ তাদের। কি দেখার কাজ আছে? মানি সাপ্লাই দেখার কাজ আছে। তো মানি সাপ্লাই হলে কি হয়, যদি মনে করো মার্কেটে প্রচুর পরিমাণে মানি সাপ্লাই হয়ে যায়, তাহলে নিশ্চিত রূপে সেই মানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে। আর যখনই ইন্ডিভিজুয়ালের কাছে মানি পৌঁছাবে, তাহলে মানি পৌঁছানো মানে ইনকাম ইনক্রিজ হয়ে যাচ্ছে, আর ইনকাম ইনক্রিজ হলে ডিমান্ড ইনক্রিজ হয়ে যাচ্ছে, আর ডিমান্ড ইনক্রিজ হলেই তার সাথে সাথে কি হচ্ছে, যদি সাপ্লাই ঠিকঠাক না হয় তাহলে ইনফ্লেশন হয়ে যাবে, ঠিক না? তো এইটাই হচ্ছে আরবিআই এর এমপিসি কমিটির কাজ, যে ইকোনমির মধ্যে মানি সাপ্লাই ঠিকঠাক আছে কিনা, খুব ব্যবস্থিত একটা ওয়ে। তাহলে ওপেন মার্কেট অপারেশনস কিন্তু একদম সেই সেরকম একটা জিনিস, যে মানি সাপ্লাইটাকে এইভাবে কন্ট্রোল করা হয়। কি কাজ আছে না, এখানে দুই ধরনের কাজ আছে। একটাকে বলা হয় এক্সপ্যানশনারি, আর একটাকে বলা হয় কন্ট্রাকশনারি। কন্ট্রাকশনারি মানে কি? কন্ট্রাকশনারি মানে হচ্ছে মার্কেট থেকে তুমি টাকাগুলোকে তুলে নাও। কন্ট্রাকশনারি মানে কি? মার্কেট থেকে টাকাগুলোকে তুলে নাও। এখন মার্কেট থেকে যদি টাকা তুলতে হয় তাহলে কি করতে হবে? তখন আরবিআই তার কাছে যে গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো ব্যাংকগুলির কাছে বিক্রি করে। আমাদের দেশ জুড়ে যত ব্যাংকস রয়েছে, কমার্শিয়াল ব্যাংকস রয়েছে, তাদের কাছে আরবিআই সেই সিকিউরিটিসগুলোকে বিক্রি করে। আর যখনই সিকিউরিটি বিক্রি করলো তখন কি হলো, মার্কেট থেকে ক্যাশ উঠে এলো কার কাছে? আরবিআই এর কাছে। তাহলে এইভাবে কি হলো, ইকোনমির মধ্যে মানি সাপ্লাই যেটা সেটা কমে গেল। আবার যদি সিচুয়েশন এরকম আসে যে না আমাকে ইকোনমিতে মানি সাপ্লাই করতে হবে, তখন কি করবে ব্যাংক? এক্সপ্যানশনারি ওপেন মার্কেট অপারেশন চালাবে। তখন কি করবে? তখন ওই সিকিউরিটিগুলোকে সে ক্রয় করবে, বাই করবে। তাহলে ব্যাংকগুলো যখন সিকিউরিটিগুলোকে বিক্রি করবে, আর বদলে আরবিআই তাদেরকে টাকা দিবে, মানি সাপ্লাই দিবে। ওকে, সো ওপেন মার্কেট অপারেশনস হচ্ছে মনিটারি পলিসি কমিটির একটা কাজ, যাদের কাজ হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাইটাকে ঠিকঠাক রাখা, অর্থাৎ পারচেজ অ্যান্ড সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই দ্য আরবিআই। আশা করছি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি। হ্যাঁ দাদা। ভেরি গুড। চল নেক্সট কোশ্চেনে চলে এসো। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বাই ব্যাংকস ইন ইন্ডিয়া কনস্টিটিউটস দ্য লেন্ডিং টু। অর্থাৎ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং আমরা পড়েছি কিন্তু, স্যার অল অফ দ্য অ্যাবভ। হ্যাঁ প্রায়োরিটি সেক্টর একদম ঠিক বলেছো, অল অফ দ্য অ্যাবাভ। যারা বুঝতে পারছো না তারা কিন্তু কথা বলবে, জিজ্ঞেস করবে, হ্যাঁ তাহলে এখানেই ক্লিয়ার হয়ে যাবে, এই ক্লাসেই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং মানে কি। দেখো আরবিআই থেকে যখন যে কোনো কমার্শিয়াল ব্যাংক সে যখন আরবিআই থেকে তার কাজ করবার জন্য লাইসেন্সটা নেয়, তখন সে আরবিআই এর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমি আমার যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সার 40% আর 60% রেশিওতে রাখবো। অর্থাৎ 60% তার একদম প্রপার বিজনেসের জন্য কাজে লাগাবে, অ্যান্ড 40% মানি তাকে কি করতে হবে না, প্রায়োরিটি সেক্টরের জন্য ইনভেস্ট করতে হবে। প্রায়োরিটি সেক্টরের জন্য, এখন প্রায়োরিটি সেক্টরে কি আছে না, প্রায়োরিটি সেক্টরের মধ্যে তোমার
মনে রাখবে প্রায়োরিটি সেক্টরের মধ্যে আহ, তোমার এগ্রিকালচার আছে, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস আছে, উইকার সেকশনস আছে, হ্যাঁ, সাবসিডিজ আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তার মানে এগ্রিকালচার বলো, মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস বলো, আর উইকার সেকশন বলো, এদেরকে তারা লেন্ডিং দিবে। এটা কত পার্সেন্ট? ব্যাংকের 40% অ্যামাউন্ট, ওকে। আর 60% তার নিজের যে প্রফিটেবল যে কাজবাজ সেটার জন্য করবে, ওকে। সো সেই কারণে এটার উত্তর স্যার হয়ে যে গেল লেন্ডিংটা কলম দেওয়া হয়, স্যার যে লেন্ডিংটা দেওয়া হয় সেটা তো ওদের ওই প্রায়োরিটি সেক্টরের মানে যেগুলো বিশেষ অর্গানাইজেশন আছে ওই নাবার্ড সিডবি এদের থ্রু দিয়ে তো দেওয়া হয়, হ্যাঁ, নাকি ডাইরেক্ট একদমই। ওরা লোন দিতে পারে? নো, থ্রু দেম, অর নিজেদেরও কিছু, যেমন আমাদের গভর্নমেন্টের কিছু কিছু স্কিম থাকে না, গভর্নমেন্টের স্কিম থাকে, রাজ্য সরকারের কিছু স্কিম থাকে, কেন্দ্র সরকারের কিছু স্কিম থাকে, সেগুলো প্রত্যেক ব্যাংক দিতে পারে বা অন্য কোনো ব্যাংকের থ্রুতে করতে পারে। কিন্তু নিয়ম একটাই, যে ভাই তোমার টাকার 40% তোমাকে প্রায়োরিটি সেক্টরে লেন্ডিং এর জন্য ব্যবহার করতে হবে, যেখানে রেট অফ ইন্টারেস্ট কম থাকবে এই বিজনেস ইন্টারেস্ট থেকে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে a rise in general level of price may be caused by, a rise in general level of price may be caused by, আচ্ছা, a rise in general level of price এটাকে স্যার আমরা 1 এক 2 and কথায় কি 3, বলি? স্যার 1 2 and 3 তিনটেই হবে তো? ইনফ্লেশন, এটার মানে হচ্ছে একদমই তাই, ইনফ্লেশন। এটার মানে হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশন মে বি কজড বাই, বা স্টেটমেন্ট বলছে অ্যান স্যার ইনক্রিজ 1 ইন 2 দ্য 3 মানি ডি সাপ্লাই। হবে? হ্যাঁ, দেখছি। যদি মানি সাপ্লাই ইনক্রিজ করে, একটু আগে আমরা দেখলাম মানি সাপ্লাই ইনক্রিজ করলেই লোকের কাছে টাকা পৌঁছে যাবে, আর টাকা পৌঁছালেই সে ডিমান্ড করবে, আর ডিমান্ড হলেই ইনফ্লেশন হবে। তাহলে আর ডিক্রিজ ইন অ্যাগ্রিগেট লেভেল অফ আউটপুট, একদমই তাই, আউটপুট মানে সাপ্লাই, স্যার যদি সাপ্লাই সাপ্লাইটা কমে যাবে, কমে যায় সাপ্লাই যদি, তাহলেও হ্যাঁ, প্রাইস বাড়বে। আর বলছে অ্যান ইনক্রিজ ইন দ্য এফেক্টিভ ডিমান্ড, হ্যাঁ, ডিমান্ড বেড়ে এফেক্টিভ গেল। ডিমান্ড যদি বেড়ে যায়, একদমই তাই। 1 2 আর 3, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে 1 2 3, প্রত্যেকটাই সঠিক বক্তব্য আছে। তাহলে ইনফ্লেশনের কজেস গুলো এখানে তিনটেই সঠিক। ভেরি গুড। চলো, a national income of a country for a given period is equal to the national income equal to total value of goods and services produced by the nationals, sum total of consumption and investment expenditure, sum of personal income of all individuals, স্যার এ money হবে, value of final goods and services produced. স্যার এ হবে। ডি মনে হচ্ছে। এ হবে। স্যার এ হবে। আচ্ছা, এই মনে হচ্ছে। বেশ, ভেরি গুড। আমায় তোমরা একটা কথার উত্তর দাও দেখি, যে ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু হোয়াট? স্যার এনএনপি ইন ফ্যাক্টর প্রাইস। এনএনপি ইন সাব্বাস। ফ্যাক্টর কস্ট। সাবাস, একদম, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে ফ্যাক্টর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। আর 4 যাদের, ডি যাদের মনে হচ্ছিল, তাহলে একবার ভাবো তো দেখি, মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, এটাকে কি আমরা জিডিপি বলি না? হ্যাঁ, জিডিপি হ্যাঁ স্যার। অ্যাট মার্কেট প্রাইস, ফাইনাল। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। সো মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, এটা হচ্ছে জিডিপি, কিন্তু এখানে প্রশ্ন করেছে ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, ওকে। সো অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ন্যাশনালস, ওকে। চলো, এখানে কারো কোনো ডাউট? না না না। ঠিক, চল। দেখো এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, হ্যাঁ। The terms marginal standing facility rate, the terms marginal standing facility rate, যেটাকে বলা হয় MSF রেট, কি বলা হয় শর্ট ফর্মে? MSF রেট বলে। And স্যার net এটা ডি demand হবে। and time liabilities, okay, sometimes appearing in news are used in relation to, আচ্ছা, তাহলে এই টার্ম গুলো যেগুলো তোমরা সিঙ্গেল কোটের মধ্যে দেখছো, এই টার্ম গুলো কিসের সাথে সম্পর্কিত? স্যার ডি ডি হবে স্যার। অপশন এ ব্যাংকিং 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 অপারেশনস, অপারেশন স্যার। অপশন বি ব্যাংকিং কমিউনিকেশন অপারেশন। নেটওয়ার্ক, ব্যাংকিং অপারেশন স্যার। অপশন সি মিলিটারি স্ট্র্যাটেজিস, অপশন ডি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস।
এগুলো মনে হচ্ছে? ব্যাংকিং অপারেশন। ব্যাংকিং অপারেশন স্যার। হ্যাঁ, একদমই সঠিক উত্তর দিচ্ছ, ব্যাংকিং অপারেশনস। এটা ডি নয়, এটা ব্যাংকিং স্যার অপারেশনস মার্জিন, নয়। স্যার মার্জিন এন্ড স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলতে ওটা আচ্ছা আচ্ছা, বোঝাচ্ছি, চাপ নিও না, ওকে, বলছি আমি। দেখো, এমএসএফ রেটটা কি জিনিস একবার বুঝি আমরা। এমএসএফ রেট হচ্ছে, মনে করো কোনো কমার্শিয়াল ব্যাংক এক্স ওয়াই জেড যা খুশি হোক, একটা কমার্শিয়াল ব্যাংক, তার ইনস্ট্যান্ট টাকার প্রয়োজন, মানে এমার্জেন্সি তার ফান্ডের প্রয়োজন। এইরকম সিচুয়েশন হলে সে কি করবে? এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন, এবং এই এমার্জেন্সি ফান্ডটা কি লং টার্ম না শর্ট টার্ম? আরবিআই এর কাছে যাবে। এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন লং টার্ম না শর্ট টার্ম? শর্ট টার্ম, শর্ট হ্যাঁ, টার্ম। এটা মাথায় রেখো, শর্ট টার্ম। টার্মগুলোকে মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তাহলে কোনো কমার্শিয়াল ব্যাংকের যদি শর্ট টার্ম এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, তখন সে ছুটতে যাবে কার কাছে? আরবিআই এর কাছে যাবে। আরবিআই কে গিয়ে বলবে যে বাবু মশাই আমাকে কিছু টাকা দিন। আরবিআই বলবে আমি তো তোমায় টাকা এমনি এমনি দিতে পারবো না, বদলে কিছু দাও। তখন আরবিআই এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা দেবে, মানি দেবে, কিন্তু তার পরিবর্তে এর কাছ থেকে কি নিয়ে নেবে? বন্ড, গভর্নমেন্ট বন্ড, সিকিউরিটিস গুলো, গভর্নমেন্ট। যেটাকে আমরা হ্যাঁ। বন্ডস বলি বিভিন্ন টার্মস, তো সেটা নেবে। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকগুলো তখন তার এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনে, শর্ট টার্ম এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনে, কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই এর কাছে তাদের গভর্নমেন্ট সিকিউরিটিস গুলো জমা রেখে তার কাছ থেকে টাকা নেবে। আর এই যে আরবিআই এই কমার্শিয়াল ব্যাংকে যে টাকাটা দিচ্ছে, তার ওপর যে ধার্য সুদের হার, তার উপরে যে ইন্টারেস্ট রেট, সেটাকেই বলা হয় এমএসএফ রেট, সেটাকে বলা হয় এমএসএফ রেট। এখান থেকে আরো কোশ্চেন জিজ্ঞেস করে যে এমএসএফ রেটটা কি হয় না, মনে রাখবে যেটা হয় হচ্ছে তোমার রেপো রেট। কি হয়? রেপো রেট। সেই রেপো রেট থেকে 0.25% বেশি হয় হচ্ছে তোমার এমএসএফ রেট। তাহলে এমএসএফ রেট কত হবে না, এমএসএফ রেট হবে রেপো রেট থেকে 0.25% বেশি। এইভাবে ব্যাংকগুলি তাদের শর্ট টার্ম ফান্ডের প্রয়োজন হলে তারা সেটা নিয়ে থাকে। এবার শর্ট টার্ম ফান্ড যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা আরেকটা ভাষায় বলি, সেটা হচ্ছে নেট ডিমান্ড আর টাইম লায়াবিলিটিস। এই ব্যাপারটা কি আছে একটু বুঝি। আচ্ছা মনে করো যে একটা ব্যাংকের কাছে তোমার একটা ব্যাংকের কাছে এনডিটিএল, একটা ব্যাংকের এনডিটিএল টোটাল ধরো 100 রুপিস। এনডিটিএল মানে কি? এনডিটিএল মানে হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, এনডিটিএল। তাহলে কোন একটা কমার্শিয়াল ব্যাংক, তার এনডিটিএল এর ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে এই কমার্শিয়াল ব্যাংক আরবিআই থেকে থ্রু এমএসএফ রেট কতটুকু টাকা নিতে পারবে? 1 টাকা ম্যাক্সিমাম। নো, ম্যাক্সিমাম 2 টাকা। 1% তো। হ্যাঁ, ম্যাক্সিমাম 2 টাকা। ক টাকা? আচ্ছা, 2%। ওকে। আচ্ছা। তাহলে কোন একটা কমার্শিয়াল ব্যাংক, যারা বুঝতে পারছো না আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার শুরু থেকে বোঝাচ্ছি। একটা কমার্শিয়াল ব্যাংক, তার কাছে যে টাকা পয়সাগুলো আছে, ক্যাশ হিসাবে থাকুক বা সিকিউরিটি হিসাবে থাকুক বা ফিক্সড ডিপোজিট হিসাবে থাকুক, যাই থাকুক না কেন, সেই টাকা, সেটাকে বলা হচ্ছে এনডিটিএল, মানে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। এটাকেও আলাদা করে পরে বলছি। তো সেইটা মনে করো কোনো এক ব্যাংকের কাছে টোটাল 100 টাকা আছে। তাহলে সে যখন আরবিআই এর কাছে টাকা নিতে যাবে এমার্জেন্সি ফান্ডের জন্য, শর্ট টার্ম এমার্জেন্সি ফান্ডের জন্য, তখন সে এই তার যে টাকা আছে তার কত পার্সেন্ট সে পেতে পারে? অনলি 2%। তার মানে এই ব্যাংক সে 2 টাকা পাবে। কার থেকে? আরবিআই থেকে 2 টাকা পাবে। ওকে, এবার আসো তাহলে এইটাকে দেখো একবার। এটাকে আমরা বলতে পারি যে ডিমান্ড লায়াবিলিটিস। দুই ধরনের লায়াবিলিটিস হয়, আমি তোমাদের বলেছিলাম। একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটিস, আর একটাকে আমরা বলি হচ্ছে টাইম লায়াবিলিটিস। ডিমান্ড লায়াবিলিটিস অ্যান্ড টাইম লায়াবিলিটিস। ডিমান্ড লায়াবিলিটিস মানে, মনে করো যে একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল, সে কোনো এই কমার্শিয়াল ব্যাংকটাতে গেল, এই ব্যাংকটাতে গেল, গিয়ে সে 100 টাকা ডিপোজিট করে দিল। ঠিক আছে? কখন ডিপোজিট করলো? মনে করো অ্যাট 10 AM, সকাল 10টার সময়। আর 11টা বাজতেই, ঠিক 11টা যখন বেজেছে, তখন তার আবার এই 100 টাকার প্রয়োজন হয়ে পড়েছে। বুঝতে পারছো? সে তখন আবার উইথড্র করে নিল 100 টাকা। দিস ইজ কল্ড ডিমান্ড লায়াবিলিটিস। তার মানে একটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাংকে গিয়ে যে টাকাটা জমা দিচ্ছে, মানে কারেন্ট অ্যাকাউন্টের হিসাব যেটা হয়, কিসের হিসাব হয় বলো ভাই? কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? আমরা কারেন্ট অ্যাকাউন্টে কি করি?
কারেন্ট অ্যাকাউন্ট যাদের আমাদের ব্যাংকে বই আছে, তাহলে আমরা কি করি, যে টাকা জমা দিই সেই টাকাই তুলে নিতে পারি। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হলে আমার ব্যাংকে কিছু না কিছু অ্যামাউন্ট টাকা রাখতে হয়, বুঝতে পারছো? তাই ডিমান্ড লায়াবিলিটিস মানে আমি ব্যাংকে 100 টাকা জমা দিয়েছি, আমার যদি প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে আমি আবার সেই টাকাটাকে উইথড্র করে নিতে পারবো। দিস ইজ ডিমান্ড লায়াবিলিটি। তাহলে এই ব্যাংকও তার কাছে এনডিটিএল এর মধ্যে তারও ডিমান্ড লায়াবিলিটিস কিছু আছে, যেটা সে সঙ্গে সঙ্গে চাইলে আরবিআই থেকে নিয়ে নিতে পারে। আর টাইম লায়াবিলিটিস মানে কি, একটা লোক মনে করো ব্যাংকে গিয়েছে, গিয়ে সে 100 টাকাকে জমা দিয়েছে, কিন্তু এটা কতদিনের জন্য, মনে করো ফর 10 ইয়ার্স, অর্থাৎ এই 10 বছরের আগে সে কিন্তু এটাকে আর উইথড্র করতে পারবে না। বোঝা গেল? তাহলে এটাকে বলা হয় টাইম লায়াবিলিটিস। তাহলে ডিমান্ড লায়াবিলিটিস এন্ড টাইম লায়াবিলিটিস, তাহলে নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটিস বলো, আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট বলে, এগুলো সব হচ্ছে ব্যাংকিং অপারেশনস। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আবার জিজ্ঞেস করছি, যে কোনো ব্যাংক, কোনো কমার্শিয়াল ব্যাংক আরবিআই থেকে তার এনডিটিএল এর কত শতাংশ নিতে পারে অ্যাজ আ লোন? 2%. 2%. হ্যাঁ, অনলি 2%। ইয়েস, ভেরি গুড, শাবাশ। তুমি যখন বোঝাও মানে দারুণ বুঝি, মনে হয় বিশাল বুঝে গেলাম, কোনোদিন ভুলবো না। যখন তোমার ওই ইউটিউবের ক্লাসগুলো করতাম মানে ইকোনমিক্সে, মানে সংসার এসে সমাজের এত চাপ নয়, পরে ভুলেই যাই। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট চলে এসো। সন্ন্যাস নিয়ে না দাদা। সেটাই নিতে হবে, চাকরি চলে গেলে চলে যাবো কৈলাসে। ওকে, if the interest rate is decreased in an economy, it will, যদি কোনো ইকোনমিতে ইন্টারেস্ট রেট ডিক্রিজ করে তাহলে কি Sir, হবে? increase the investment expenditure in the economy. বাকিরাও একটু বলুক কি মনে হচ্ছে। আমি অপশনগুলোকে একবার বলে দিচ্ছি। বলছে কি, যে কোনো ইকোনমিতে যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে কি হবে। অপশন বলছে ডিক্রিজ দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার ইন দ্য ইকোনমি, ইকোনমিতে নাকি কনজাম্পশন এক্সপেন্ডিচার কমে যাবে। বিতে বলছে ট্যাক্স কালেকশন গভর্নমেন্টের বেড়ে যাবে। সিতে বলছে ওই ইকোনমিতে এক্সপেন্ডিচার মানে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। আর ডি বলছে যে টোটাল সেভিংস বেড়ে যাবে। সিটাই হবে স্যার, সি। সেটাই হবে। একদম 100%। আমরা পড়েছিলাম মনিটারি পলিসি কমিটির মধ্যে, আমরা পড়েছিলাম না যে আরবিআই তার রেট অফ ইন্টারেস্টটাকে কমিয়ে দেয় কখন, যখন ইকোনমিতে যখন রেসেশন থাকে স্যার, রেসেশন থাকে, হ্যাঁ একদম, রিসেশন ডিফ্লেশন যখন আসে, থাকে, তাহলে যখন রেসেশন যখন থাকে। হ্যাঁ মার্কেটে যখন টাকা নেই, মার্কেটে কারো কাছে টাকা নেই, এরকম অবস্থায় আরবিআই মানি সাপ্লাই করে, তাহলে সেই জন্য কি করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দিতে হবে। যখনই রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেবে, মনে করো কি, যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংক সে 10% রেট অফ ইন্টারেস্টের সুদ দিচ্ছিল, টাকা মানুষ লোকজনকে মানে কোম্পানিকে লোন দিচ্ছিল। এবার আরবিআই বললো কি, এই চলো তোমার থেকে আমি 9% রেট অফ ইন্টারেস্ট নিচ্ছিলাম, তো চলো তোমার থেকে এখন আমি 5% রেট অফ ইন্টারেস্ট নেব। তাহলে যখন আরবিআই 9% থেকে 5% রেট অফ ইন্টারেস্ট নিচ্ছে, কার কাছ থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে। কমার্শিয়াল ব্যাংকে। তাহলে কমার্শিয়াল ব্যাংক যখনই 4% রেট অফ ইন্টারেস্ট কমে গেছে, তখন এই কমার্শিয়াল ব্যাংক করলে সবাই চলে আসুন আমি 7% রেট অফ ইন্টারেস্টে লোন দেবো। যখনই 10% থেকে 7% রেট অফ ইন্টারেস্ট হলো, তখন তো কোম্পানিগুলো মুখিয়ে আছে যে ভাই লোন নিতে হবে আমাদের। তাহলে যখনই লোন কোম্পানিগুলো নেবে, সেটা কি করবে, তারা ইনভেস্ট করবে। ইনভেস্ট করবে। আমরা পড়েছিলাম যে তোমার ক্যাপিটাল মানে কি, হোয়াট ইজ হ্যাঁ, ক্যাপিটাল? সম্পদ যেটা capital? বলি। ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ ক্যাপিটাল বলো? ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তাহলে ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট হলে সেটাকে আমরা বলি ক্যাপিটাল। ওকে, চলো নেক্সট। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি, which of the following is or are the purpose or purposes of a statutory reserve requirements? Statutory reserve requirements এর পারপাসটা কি? To enable the central bank, আচ্ছা সেন্ট্রাল ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক ভেবো না, সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই। ওকে, তাহলে to enable the central bank to control the amount of advances the banks can create, to make people's deposits with the bank safe and liquid, to prevent the commercial স্যার banks 1 2 3 4 ডি হবে। making excessive profits,
আচ্ছা এটা প্রফিটস হয়ে গেছে, এটা প্রফিটস হবে। হ্যাঁ, টু ফোর্স দ্য ব্যাংকস টু হ্যাভ সাফিসিয়েন্ট ভল্ট ক্যাশ টু মেক দেয়ার ডে টু ডে রিকোয়ারমেন্টস। অপশন 1 4 তো শিওর মনে হচ্ছে। স্যার অপশন ওকে ডি হবে। ওকে, অপশন ডি মনে হচ্ছে। হ্যাঁ মানে অপশন ডি হবে, 4টা তো শিওর, এটা তো জানি, 4 অপশনটা শুধু ডিতেই আছে। আহ, আচ্ছা সবাই মিলে একবার ভালো করে বোঝো, হ্যাঁ, বুঝতে পারলেই 100% সঠিক উত্তর আমরা পেয়ে যাব। মন দিয়ে বোঝো, যদি কেউ বুঝতে না পারো আমায় কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা দাদা, এসআরআর, স্ট্যাটিউটারি না লিকুইডিটি স্যার, রেশিও 2 যেটা। and 3 হবে। স্যার 2 ঠিক and আছে 3 ঠিক হবে। আছে, শোনো আমরা একবার একটুখানি ব্যাপারটাকে বুঝে নিই, তারপর আমরা সবাই 100% উত্তর দিতে পারবো। হ্যাঁ, একটুখানি শুনি। এসআরআর যেটাকে আমরা বলছি স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস, এই এসআরআর কে না আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি হচ্ছে সিআরআর, আরেকটাকে আমরা ক্যাশ বলি রিজার্ভ রেশিও। এসএলআর। ওকে, এক্সেলার। তাহলে একটাকে বলছি সিআরআর, একটাকে বলছি এসএলআর। এখন কথা হচ্ছে দাদা এই সিআরআর এসএলআর এই ব্যাপারটা কি একটু ভেঙে বোঝাও। ভেঙে বোঝাচ্ছি। এ কারেন্ট চলে গেছে কিন্তু ভাই, এই ফ্যানটা অফ করে দিত। কারেন্ট চলে গেল, এই ওই ঘরে যাও না একটু, ওই ঘরে গিয়ে সব লাইট ফ্যান ট্যান গুলো অফ করে দাও, দাও দ্রুত। আচ্ছা ওকে, ভালো করে বুঝবে, মানে আমি বলতে চাইছি যে এই স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস এটা কেন আলোচনায় আসছে তার কারণটা আগে শোনো। ধরো একজন ব্যক্তি, ঠিক, এই ব্যক্তি তার কাছে কিছু টাকা এসছে, সেই 100 টাকা নিয়ে এসে গেছে ব্যাংকের কাছে। সে বলছে 100 টাকা ঘরে থাকবে, কি হবে, হারিয়ে যাবে কি না যাবে, সে ব্যাংকে গিয়ে এটাকে জমা করে দিয়েছে। আর যখনই ব্যাংক 100 টাকা পেয়েছে, তখন ব্যাংক সরাসরি এই টাকা তুলে ব্যাংক তো আর ঘরে রাখবে না বসে, সে কোনো একটা কোম্পানিকে লোন দিয়ে দিয়েছে, কোনো একটা কোম্পানিকে লোন দিয়ে দিয়েছে। ওকে, কত টাকা লোন দিয়েছে, ধরো 100 টাকাই লোন দিয়ে দিয়েছে। এইবার এই লোকটা বাড়ি ফেরার পথে হয়ে গেল অ্যাক্সিডেন্ট, ব্যাংক থেকে টাকা জমা দিয়ে বাড়ি ফিরছিল, হয়ে গেল অ্যাক্সিডেন্ট। তখন এর টাকার প্রয়োজন হলো, এ ছুটতে গেল ব্যাংকের কাছে, ভাই যে আমি 100 টাকা জমা দিলাম ওটা আমাকে দাও, আমার এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা লাগবে। এখন ব্যাংক বলছে ভাই তোমার টাকা তো আমি অন্য কোম্পানিকে লোন দিয়ে দিয়েছি, দেবো কি করে? বলো এরকম সিচুয়েশন হতে পারে কিনা পারে না? হ্যাঁ স্যার। এই সিচুয়েশন সেই হওয়ার জন্যই তো জন্য, রাখো। হ্যাঁ এই সিচুয়েশন হওয়ার জন্য ব্যাংক এবার ছুটেছে কার কাছে? আরবিআই এর কাছে। বলছে দেখুন একটা লোক আমার কাছে এসে টাকা জমা দিয়েছিল, সেই টাকা আমি আবার অন্য জায়গায় ইনভেস্ট করে দিয়েছি, এখন ও এসে আবার সঙ্গে সঙ্গে এসে টাকা চাইছে, কি করে দেব? আরবিআই বলল কেন গাধা, তোমার জন্য যে আমি এসআরআর বানিয়ে রেখেছি, মানে স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস করে রেখেছি। বলছে সেটা কি? সেটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, আরেকটাকে বলে এসএলআর মানে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। তাহলে কি বলছে আরবিআই ব্যাংকগুলোকে? আরবিআই ওই ব্যাংকগুলোকে বলছে এই কথাটা যে শোনো, তুমি যদি এখান থেকে কোনো ব্যক্তির কাছ থেকে যদি তুমি 100 টাকার ডিপোজিট পাও, তাহলে তুমি কি করবা? 3% টাকা ক্যাশ ফর্মে রাখবা, এবং সেটা তোমার কাছে রাখবে না, এটা সরাসরি কোথায় পাঠিয়ে দিবা? আরবিআই মানে আমার আরবিআই কাছে। এর কাছে। ঠিক আছে, আর এসএলআর হিসাবে 18% 18%। টাকা তুমি রাখতে পারো ইন দ্য ফর্ম অফ ক্যাশ, গোল্ড, এইসব। ইয়েস, ক্যাশে রাখতে পারো, গোল্ডে রাখতে পারো, গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখতে বন্ডে পারো, রাখতে পারো। হ্যাঁ ফরেন এক্সচেঞ্জে রাখতে পারো, ফরেন এক্সচেঞ্জ যা খুশি করে তুমি 18% রাখো। তাহলে এই 100 টাকার এই 3% আর 18% মোট টোটাল কত? 21% জমা থাকলো না নিজের কাছে। তাহলে ব্যাংক টোটাল 21% নিজের কাছে রেখে, ব্যাংক এই যে 21% নিজের কাছে রেখে, তাহলে কত পার্সেন্ট সে দিতে পারবে? 79% সে দিতে পারবে। তাকে? কোনো কোম্পানিকে। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? তাহলে আগে ব্যাংক 100 টাকা নিয়ে 100 টাকাই দিয়ে দিচ্ছিল, কিন্তু 100 টাকা দিলে হবে না, কত দিতে হবে? 79 টাকায় সে কোম্পানিকে 79 দিতে পারবে। তাহলে এইরকম করে এই একজন তো আর টাকা জমা দিতে আসেনি ব্যাংকে, এরকম 15 জন 20 জন 100 জন এসছে, আর সবাই এসে তো সঙ্গে সঙ্গে টাকা উঠিয়ে নেবে না। তাই এই তোমার 18% 3% এই 21% থেকে অন্যরা যদি সঙ্গে সঙ্গে টাকা উঠিয়ে নিতে চায় নিতে পারে। তাহলে এই হলো পুরো সিচুয়েশনটা বুঝলাম।
এবার এই সিচুয়েশন বোঝার পরে এক এক করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার তাহলে ডি হবে। দেখা যাক। অবভিয়াসলি ডি হবে। To enable the central bank to control the amount of advances the banks can create, এই কথাটা সত্যি কথা কিনা যে সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে দিচ্ছে যে তুমি এটা রাখো ভাই নিজের কাছে। আর কি বলছে, আর কি বলছে ভাই, যে টু মেক পিপলস ডিপোজিট ব্যাংক সেফ অ্যান্ড লিকুইড, অর্থাৎ লোকেদের যে টাকা সেটা ব্যাংকের কাছে লিকুইড আর সেফ অবস্থায় থাকুক। কিন্তু আরবিআই কখনো কি চায় যে তার কমার্শিয়াল ব্যাংকগুলো প্রফিট না কামাক? বলো না, তাহলে এই পয়েন্ট ভুল হয়ে গেল। আর কিন্তু চারটা তো ঠিক। to force the banks to have sufficient vault cash to meet their day to day requirements, কিন্তু ভাই এই যে স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস এর মাধ্যমে আরবিআই ব্যাংককে ফোর্স করছে যে তোমার ভল্ট ক্যাশ রাখো, আমাদের কি সব ওই যে 3% ওটা কি মানে টোটাল যে 21% হলো, ওই টোটাল 21% কি ভল্ট ক্যাশে থাকে? না, তাহলে 18%। স্টেটমেন্টটাকে কিন্তু একটু ভালো রাখে মনে রাখবে যে স্টেটমেন্টগুলো এক্স্যাক্টলি কি বলছে। বলছে টু ফোর্স দ্য ব্যাংকস টু হ্যাভ সাফিসিয়েন্ট ভল্ট ক্যাশ টু মিট দেয়ার, এখানে কারণ সবটা তো ভল্ট ক্যাশ থাকে না, 3% ভল্ট ক্যাশ থাকে আর 18% তো আদার ফর্মে থাকে না। সো অপশন 4 ও অ্যাপ্লিকেবল নয়। তাহলে এখানে স্যার স্টিল 3 নম্বরটা নিয়ে কনফিউশন আছে, কারণ আপনি বললেন যে বলো বলো। হ্যাঁ আপনি বললেন যে 21% ও মানে লোন দিতে পারবে না, 79% ও লোন দিতে পারবে। স্যার তার মানে তো এটাই হচ্ছে টু প্রিভেন্ট দ্য কমার্শিয়াল ব্যাংক ফ্রম মেকিং এক্সেসিভ প্রফিট। ও যদি বাকি 21% ও যদি স্যার লোন দিয়ে দেয় তাহলে তো স্যার সেখান থেকে স্যার বেশি প্রফিট করতে হবে, সেটাকে প্রিভেন্ট করার জন্য সেটাও তো স্যার একটা রিজন। না, এটা রিজন নয়। ব্যাপারটা হচ্ছে তোমার যতটুকুন আওতা আছে সেই আওতার মধ্যে থেকে তো তোমায় প্রফিট আর্নিং করতে হবে। তো ব্যাংকের প্রফিট আর্নিং এর সাথে স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস এর কোনো সম্পর্কই নেই। হ্যাঁ ভাই, কারণ একটা ব্যাংক মাত্র 100 টাকার ডিপোজিশন হলে 79% সে ইনভেস্ট করতে পারবে অন্য কোথাও, এটাই তো নিয়ম। হ্যাঁ দাদা, এবার ওখানে স্যার ওটা বলেছে মোটিভ অফ মানে এসএলআর এন্ড সিআরআর, এইটা রাখার মোটিভ তো তোমার হচ্ছে ব্যাংক যাতে 100%ই না লোন দিয়ে তোমার বেশি প্রফিট করতে পারে, তাহলে তো এটা তো কারেক্ট 3 নম্বর। না, 3 নম্বর কারেক্ট নয় ভাই। টু প্রিভেন্ট দ্য কমার্শিয়াল ব্যাংকস, দেখো আরবিআই যদি চায় যে স্টেটমেন্টটা বলছে যে কমার্শিয়াল ব্যাংককে প্রিভেন্ট করছে এক্সেসিভ প্রফিট আর্নিং এর থেকে, এটা করলে পরে ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো চলবে কি করে? কারণ তুমি লাইনটা ব্যাংকই তো প্রথমটা কমার্শিয়াল ব্যাংক। কোয়েশ্চেনটা দেখো, পারপাস অফ স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্ট, ওটার পারপাসটা কি সেটাই তো তুমি হ্যাঁ বোঝালে স্যার যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে আবার বলছি এক্সেসিভ আমি প্রফিট। স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস এর সাথে তোমার প্রফিট মেকিং এর কোনো রিলেশন নেই, দূর দূর কোনো রিলেশন নেই। একবার ভালো করে বোঝো ভাই, ব্যাপারটা হচ্ছে আমার কাছে 100 টাকা এলে 79 টাকাই আমি খরচ করতে পারবো, এটাই যদি নিয়ম হয় তাহলে আমি 79 টাকাই যদি দিয়ে দিই তবে এটা 100% প্রফিট মেকিং হলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু ব্যাংক 79 টাকা এবার তো ধরো দেবে না। দাদা এসআরআরটা থাকলো না, আরবিআই এসআরআরটা রাখলোই না, তখন সেই সিচুয়েশনটা ভাবো। হ্যাঁ দেখো, যদি এই স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্টস না থাকে তাহলে ব্যাংকিং সিস্টেমটাই তো কোলাপস করবে ভাই, লোকজন এসে তো হ্যাঁ সেটা ব্যাংকগুলোকে তো ভেঙে করবে। দিবে। আমার কথাটা আরো একবার ভালো করে বোঝার চেষ্টা করো, এটা একেবারেই মানে বোন অফ কন্টেনশনের জায়গা হওয়া উচিত নয়। কেন কি, একেবারে বেসিক পয়েন্ট ভাবো যে একটা ব্যাংক তার কাছে 100 রুপিস ডিপোজিট হলে সে কতটুকু ইনভেস্ট করতে পারবে, আগে সেটা বলো আমায়। 79। 79। তাহলে এখানে এই যে তাহলে এখানে কি ব্যাংক ওকে, আরবিআই কি এই ব্যাংকগুলোকে এক্সেসিভ প্রফিট আর্নিং এর জন্য কোথাও বাধা দিল? না। আমি তো বোঝানোর জন্য 100 টাকা আগের কাহিনীটা বললাম, মানে সিচুয়েশনটাকে জাস্ট বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি এই রিকোয়ারমেন্টসটা কেন দরকার, বুঝেছো? কারণ ব্যাংক তো সংসার খরচের টাকাটা ঘরে দিয়ে তারপরে ফ্ল্যাট কেন। একদম একদম একদমই তাই, বুঝতে পারছো? দাদা একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ওই যে হোল্ড মানিটা বললেন সেটা ব্যাংকে থাকে না আরবিআই এর কাছে জমা থাকে? দেখো এইবার, হ্যাঁ একদম ঠিক কথাই, দেখো যে টাকাটা আরবিআই এর কাছে জমা থাকে সেটা তো ভল্ট ক্যাশ নয়, ব্যাংকের ভল্ট ক্যাশ নয় এটা। এই 3% আরবিআই এর কাছে জমা রাখতে হয়।
অ্যান্ড আরবিআই এর কাছে যে টাকা আছে সেটা ভল্ট ক্যাশ নয়, ভল্ট ক্যাশ মানে ব্যাংকের নিজের লকারে কত টাকা আছে সেটা। তোমরা ভালো করে পড়বে কোশ্চেনটাকে, অপশন 3 সরি স্টেটমেন্ট 3 এন্ড স্টেটমেন্ট 4 এর সাথে এসআরআর এর কোনো সম্পর্ক নেই। ওকে, থ্যাংক ইউ। সো 1 and 2 উত্তর হওয়া উচিত। 1 and 2 কোথায় আছে সেটা? তার মানে দাদা যে আরবিআই অপশনটাই ভুল আছে বুঝলে, এটা 1 and 2 হবে। 1 and 2 অপশন বি সঠিক উত্তর হবে। ওকে, 1 and 2 অনলি। স্যার এটা স্ট্যাচুটারি, মানে এটা কি আরবিআই এর প্রি টার্মস এন্ড কন্ডিশনে কিছু ছিল না, পরে কি ল মেকিং করে বানানো হয়েছে? অবশ্যই, যেহেতু স্ট্যাচুটারি আছে। হ্যাঁ, যখনই কোনো স্ট্যাচুটারি কথাটা দেখবে তখনই মনে করবে এটা কোনো না কোনো স্ট্যাটিউট দিয়ে হ্যাঁ স্যার, তৈরি ওটা হয়েছে। দেখেই বললাম। হ্যাঁ, হ্যাঁ, এইটা ওই 62-র দিকে হয়েছিল। কত পার্সেন্ট কি সিআরআর রাখবে নাকি ওরকম। চলো চলো দাদা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ বলো। বলছি তাহলে 3% আরবিআই আর 3% নিজের ভোল্ট ক্যাশ আর 18% রাখলো, তাহলে টোটাল তো 24% রিজার্ভ হয়ে গেল। না, এরকম তো দাদা বললো না। 3% 3% আরবিআই এর কাছে আর 18% নিজের কাছে। 18, তার মধ্যে তাহলে 18-র মধ্যে তাহলে 3 তো থাকবে না ভোল্ট ক্যাশ। না না, আমি তো 18টা তাই। নিজের কাছে থাকছে আর 3টা আরবিআই এর কাছে থাকছে। এই যে 18% থাকছে ভাই, এই 18%টা সে ক্যাশ ফর্মেও রাখতে পারবে, গোল্ডের ফর্মেও রাখতে পারবে, সিকিউরিটিজ ফর্মেও রাখতে পারবে, ফরেন এক্সচেঞ্জের ফর্মেও রাখতে পারবে। ঠিক আছে, বাট 3% তো রাখতে ক্যাশ ফর্মে রাখতে আর হবে না। অ্যানাদার 3% যেটাকে আমরা সিআরআর বলছি, এই সিআরটার আরবিআই এর কাছে ডিপোজিট করতে হবে তাকে। কারণ যে কোনো ব্যাংক যখন তখন আরবিআই থেকে টাকা চাইতে পারে তার প্রয়োজনে, তখন সে এই সিআরআর থেকে সেটাকে মেনটেন করে। যদি সেটাতে স্যাটিসফাই না হয় তাহলে তার ওই যে আগের যে পদ্ধতিগুলো আমরা দেখলাম সেটা করতে পারে। ওকে, এমএসএফ রেটে তারা লোন নিতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, চলে এসো এই প্রশ্নে। উইথ রেফারেন্স টু ইউনিয়ন বাজেট, which of the following is covered under non-planned expenditure? ইউনিয়ন বাজেটের রেফারেন্সে নিম্নের কোনটিকে তুমি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের খাতায় স্যার রাখবে? 1 2 3 4, স্যার সি হবে অপশন। বাকিদের কি মনে হচ্ছে? ইন্টারেস্ট পেমেন্টস মনে হচ্ছে। না, সরি, ও ঠিকই এই বলেছে। না স্যার, ইন্টারেস্ট পেমেন্ট আর সাবসিডিজ, স্যার এগুলো তো পুরোপুরি মানে ওই ফ্যাক্টর পেমেন্ট তো নয়, ট্রান্সফার পেমেন্ট তো স্যার। দেখো এবার শোনো, চুপচাপ থাকো। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে আচ্ছা নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, তুমি তো সঠিক উত্তর দিলে, দিয়ে আবার উল্টোপাল্টা বলছো কেন? নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার মানে যে প্ল্যান বাজেটে নেই, অর্থাৎ যেটা আমি বাজেটে করিনি, সেটার মধ্যে ডিফেন্স এক্সপেন্ডিচারও পড়ে, মানে নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে ইন্টারেস্ট পেমেন্টও পড়ে, স্যালারি পেনশনও পড়ে, সাবসিডিজ পড়ে, এর সাথে আরো একটি নাম মনে রাখবে, মেইনটেনেন্স। মেইনটেনেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ স্যার, রিভিশন দেওয়া হয়নি বলে টার্মিনোলজি গুলো পুরো গুলিয়ে যায়। হ্যাঁ, এই পাঁচটা জিনিস হচ্ছে, এই পাঁচটা জিনিসের যে জন্য যে খরচটা হয় সেই খরচটাকে বলা হয় নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। এবার এটাকে একটু বোঝাতে দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। গভর্নমেন্টের একটা বাজেট হয়, বাজেট মানে কি বলো দেখি? গভর্নমেন্টের বাজেট মানে আমার কাছে যে ডেটা আছে, অর্থাৎ কত টাকা আমি ইনকাম করছি আর কত টাকা আমি এক্সপেন্ডিচার করব, যেটা আমার লেখা ঝোকা, সেটা হচ্ছে ইউনিয়ন বাজেটে আছে। আচ্ছা, আমরা যখন কোনো কিছুতে বাজেট করি তখন এমন হয় না যে এই টাকা বেশি লেগে গেল, আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে গেল, তো সেই আনএক্সপেক্টেড ঘটনাগুলোকেই আমরা বলে থাকি নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ যে এক্সপেন্ডিচারটাকে প্ল্যানই করা হয়নি। ধরো এই যে কিছুদিন আগে অপারেশন সিন্দুর লাগু হয়ে গেল, তো ওই বাজেটে কি, ওই আর্থিক বর্ষে ওই বাজেটে কি লেখা ছিল যে অমুক টাইমে অপারেশন সিন্দুর হবে, তার জন্য আমার কিছু খরচ করতে হবে? লেখা ছিল বাজেটে? না। ছিল না। তাহলে ওই যে খরচটা হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ডিফেন্স এক্সপেন্ডিচার। এবার মনে করো করোনার সময়ে, মনে করো করোনার সময়ে ওই আর্থিক বর্ষে সরকার একটা এস্টিমেট করেছিল যে আমি এত কিলোমিটার রাস্তা বানাবো, কিন্তু ওই রাস্তা বানানোর মাঝেই কোভিড চলে এলো,
সবাইকে কি করতে হবে না, ফ্রি ফ্রি রেশনে খাওয়াতে হবে, চাল গম দিতে হবে। তাহলে কি হলো, এক জায়গার টাকায় আরেক জায়গায় খরচ হয়ে গেল। তার জন্য কি করতে হবে, সরকারের যে টাকা নেই, সরকার কোনো জায়গা থেকে লোন নিয়ে নিল, সেই লোনে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, মানে আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার। স্যালারিজ, পেনশনস যা আছে, গভর্নমেন্ট তো আর জানছে না যে আমার এই বছর কতজনকে নতুন চাকরি দেব, মানে এই অর্থবর্ষে কতজন নতুন চাকরি পাবে, এই অর্থবর্ষে কতজন তোমার ইয়েতে চলে যাবে, রিটায়ারমেন্টে চলে যাবে। তো স্যালারিজ বলো, পেনশনস বলো, এটাও নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে। আর হচ্ছে সাবসিডিজ, অর্থাৎ এই যে বললাম কোভিডের সময় রেশন ব্যবস্থার মধ্যে সাবসিডি দিয়ে দেওয়া হয়েছিল। আরেকটা পয়েন্ট মনে রাখবে, দ্যাট ইজ মেইনটেনেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার। ধরো যে একটা সুন্দর রাস্তা করা ছিল, পাহাড়ি রাস্তা, হঠাৎ ভূমিধস হলো, রাস্তাটা ভেঙে নষ্ট হয়ে গেল, অর্থাৎ সেই রাস্তাটাকে সারানোর জন্য টাকা লাগবে ইনফ্রাস্ট্রাকচারকে মেনটেন করার জন্য। ধরো সুন্দর ভালো ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ বানানো হয়েছিল, কিন্তু কোনো একটা অঞ্চলে ভূমিকম্প হয়ে গেল, বিল্ডিং গুলো ভেঙে গেছে, ওই এখানে আবার নতুন বিল্ডিং বানাতে হবে। অর্থাৎ এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটার মেনটেন্যান্সের জন্য যে খরচটা হয় সেটাও কিসের মধ্যে পড়বে, নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। তাই এখানে না সিলেক্ট কারেক্ট আনসারের মধ্যে 1 2 3 4 সবকটাই উত্তর করবে। ওকে, দাদা একটা কোয়েশ্চেন, বল। এবার তাহলে প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে কোনগুলো রইলো? দেখো প্ল্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে রয়েছে আমাদের এডুকেশন রয়েছে, হেলথ রয়েছে, যেগুলো বাজেটের মধ্যে রেশনিং অ্যালোকেট রয়েছে। করা হয়। অর্থাৎ যেটা বাজেটে আলোচনা হয়েছে সেগুলো হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার, যেটা বাজেটে আলোচনা হয়নি দ্যাট ইজ নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। ওকে ডিফেন্সেও তো তোমার হচ্ছে বাজেট থাকে, সাবসিডিরও তো বাজেট থাকে, সবেরই তো ভাই, বাজেট আমার থাকে। কথাটা তোমরা শুনছোই না ভালো করে। অপারেশন সিন্দুরের আচ্ছা, কথা ওই আর্থিক বর্ষে লেখা ছিল? না না না। তাহলে ওকে, এবার ধরো হেলথের কথা বলছো, কোভিড চলে এলো, তখন তো হেলথের ইনফ্রাস্ট্রাকচারেও প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, সেটাও আচ্ছা তো এক প্ল্যান মিনিট, ছিল না। ওটা তো পরবর্তী আর্থিক বর্ষে ভাই আমার, যখন কোভিড এসেছিল আচ্ছা সেই রানিং আর্থিক বর্ষে কি আগে জানতো আগে থেকে যে হ্যাঁ এই টাইমে কোভিড চলে আসবে? আচ্ছা। দাদা বুঝতে পারছে না যে যেটা বাজেট অ্যালোকেটেড হয়ে যায় সেখান থেকে আর খরচা এক্সট্রা করে না, তারপর লোন নিয়ে গভর্নমেন্টকে খরচা করতে হয়, সেটা পরবর্তী বর্ষে বাজেট অ্যাড হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ও বা আচ্ছা, এই জিনিসটা আর একটু ক্লিয়ারিফাই করি। দেখো, যে বাজেটটা আমি আজকে বানাচ্ছি এটা কিন্তু আমার পুরো এস্টিমেশনের উপরে চলছে। বাজেট কিন্তু 100% এস্টিমেশন, যে আমি এই চলমান বর্ষে এত টাকা ইনকাম করব আর সেই টাকাটা এই এই পারপাসে খরচ করব। কিন্তু বছর শেষে দেখা গেল ওই যে ইকোনমিক সার্ভেতে এই রিপোর্টগুলো আসে, অর্থাৎ যেটা বাজেটের ঠিক একদিন আগে পেশ করা হয়, বুঝতে পারছো? তো ওইখানে দেখা গেল যে আরে আমি তো গতবার ভেবেছিলাম 100 টাকা ইনকাম হবে, 90 টাকা খরচ করব, কিন্তু ইনকাম হয়েছে 60 টাকা, খরচ হয়েছে 120 টাকা, তার মানে ডেফিসিট হয়ে গেল। ওকে, লিভ ইট। চল, the sales tax you pay while purchasing a toothpaste is a, এটা মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে এসেছিল এই কোশ্চেনটি, খুব সম্ভব 2017-এ। The sales tax you pay while purchasing a toothpaste is, তুমি একটা টুথপেস্ট কেনবার সময় যে সেল ট্যাক্স দিচ্ছ, হ্যাঁ সেটা কি? ট্যাক্স ইম্পোজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ট্যাক্স ইম্পোজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বাট কালেক্টেড বাই স্টেট গভর্নমেন্ট, ট্যাক্স ইম্পোজড বাই স্টেট গভর্নমেন্ট বাট কালেক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ট্যাক্স ইম্পোজড অ্যান্ড কালেক্টেড বাই স্টেট গভর্নমেন্ট। ডি। স্টেট গভর্নমেন্ট তো কালেক্টেড বাই স্টেট গভর্নমেন্ট। জানি না স্যার। না, এটা একদম ঠিক, মনে রাখবে সেলস ট্যাক্স এটা সবসময় স্টেট গভর্নমেন্টকেই টিক করবে, ঠিক আছে? আর একটা টার্ম আছে, ওটার একটা কোয়েশ্চেন রয়েছে, তাই আমি ওটা এখন বলছি না, ওটা বললে তোমরা ব্যাপারটা বুঝে যাবে যে এই কোয়েশ্চেনটার মানে কি হলো। দেখো সেলস ট্যাক্সটা কার উপরে আসে না, সেলস ট্যাক্সটা আসে হচ্ছে স্টেট গভর্নমেন্টের উপরে। এখন কথা হলো দাদা জিএসটিটা কি হবে তাহলে? জিএসটিতে সমস্ত ট্যাক্সগুলোকে একটা জায়গায় এনে দেওয়া হয়েছে, কিন্তু সেলস ট্যাক্স যেহেতু এটা 2017-এর কোয়েশ্চেন, বুঝতে পারছো, সেই জন্য এই পুরোনো ধাঁচের কোয়েশ্চেন পেয়েছো। কিন্তু তবুও মনে রাখবে যে স্টেট গভর্নমেন্ট ইম্পোজ করে, স্টেট গভর্নমেন্টই কালেক্ট করে কিসের উপরে না, দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে পেট্রোলিয়াম, আর একটা হচ্ছে হিউম্যান কনজিউমেবল অ্যালকোহল। এই দুটো জিনিসের উপরে যে সেলস ট্যাক্স যেটা আছে,
সেলস ট্যাক্স, সেটা কে কালেক্ট করবে না, স্টেট গভর্নমেন্ট কালেক্ট করবে। ওকে, স্যার ওই পেট্রোলিয়ামের ভ্যাট জন্য আর বলা এক্সাইজ হয়, ডিউটিটাও কি সেম তাহলে? হ্যাঁ শোনো, পেট্রোলিয়ামকে বলা হয়, পেট্রোলিয়ামের জন্য টার্মটা ইউজ হয় সেলস ট্যাক্স, আর অ্যালকোহলের জন্য টার্মটা ইউজ হয় এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি। হ্যাঁ, এক্সাইজ ডিউটি। ওকে, আর ভ্যাটের কথা বলছো তো ভাই, অ্যালকোহলে না ভ্যাটের প্রয়োজন আছে, পেট্রোলিয়ামে না কোনো ভ্যাটের প্রয়োজন আছে। ওকে, ভ্যাট মিন্স হোয়াট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড এখানে ট্যাক্স। আমাদের যেহেতু কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না, তাই এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের জায়গাটা আসছে না। ওকে, বাকি অন্য কোনো জিনিসে কিন্তু ভ্যালু অ্যাডিশন হতেই পারে। ভ্যালু এডিশন কিভাবে হয়, মনে করো আমি বিহার থেকে গম কিনলাম, সেই স্যার গম কিনে, ইন্টারমিডিয়েট গুডস থেকে যখন ফাইনাল গুডসে যায় তখন? একদম একদম, আমি বিহার থেকে গম কিনে পশ্চিমবঙ্গে এসে সেটাকে আমি আটা তৈরি করে ফেললাম, ফ্লাওয়ার তৈরি করে ফেললাম, তার মানে এখানে একটা ভ্যালু এডিশন হলো। আবার এই পশ্চিমবঙ্গের আটা আমি তামিলনাড়ুতে পাঠিয়ে দিলাম, সেখানে গিয়ে ব্রেড তৈরি হলো। ওই তামিলনাড়ুর ব্রেডটাকে আমি মুম্বাইতে পাঠিয়ে দিলাম, ওখানে গিয়ে প্যাকেজিং হলো, মার্কেটিং হলো। সো এইরকম করে যখন ইন্টারস্টেট যখন হবে না, তখন প্রত্যেকটা স্টেট তার ভ্যালু এডিশন ট্যাক্সটাকে মানে অ্যাড করবে। ওকে, ওটা কিন্তু জিএসটি এর মধ্যে পড়ছে না। এই জন্য ইকোনমিক্সের কোশ্চেন যখন পড়বে না, একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তর করতে হবে। চলে এসো নেক্সট, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য 12th 5-year প্ল্যান। 12তম 5-year প্ল্যান, বলো তো লাস্ট 5-year প্ল্যানটা কততম? 12তম। স্যার 12তম। 12তমই তো। এই জন্য প্ল্যান ইনকমপ্লিট হ্যাঁ, যেটা। এই জন্যই কিন্তু আমি এই কোশ্চেনটাকে রেখেছি, যেহেতু লাস্ট 5-year প্ল্যান এটা, আর এটার জন্য এটার যে অবজেক্টিভ ছিল এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারার ডি সম্ভাবনা হবে। ডি ডি স্যার এটা এটা ডি হবে, রয়েছে। ফাস্টার, সাস্টেনেবল এন্ড জি, মোর জি, sorry. ইনক্লুসিভ গ্রোথ। হুম, হ্যাঁ বলো কোনটা হবে? স্যার ডি হবে। হ্যাঁ ডি একদমই হবে, তাই, ডি হবে। ডি হবে, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। এটা 2000 তোমার কততে, 2017 12 এন্ড থেকে হয়েছে, 17, তাই 12 না? থেকে 17। 2017তে এন্ড হয়েছে এটা। তো এটার কিন্তু এই মোটোটা মনে রাখবে, ফাস্টার, সাস্টেনেবল স্যার এন্ড এর মোর আগের ইনক্লুসিভ 5 গ্রোথ। ইয়ার প্ল্যানটাতে মানে ফাস্টার আর মোর এই দুটো টার্ম শুধু ছিল না, ওই সাস্টেনেবল আর হ্যাঁ ইনক্লুসিভ হ্যাঁ, গ্রোথ এরকম কিছু একটা ছিল। একদম একদম। চলো নেক্সট কোশ্চেনে চলে এসো, হোয়াট ডাজ ভেঞ্চার ক্যাপিটাল মিন? ভেঞ্চার ক্যাপিটাল মানে কি? A short-term capital provided to industries, a long-term startup capital provided to new entrepreneurs, funds provided to industries at times of incurring losses, স্যার বি হবে। funds provided for replacement and renovation of industries. স্যার বি হবে। নিউ এন্টারপ্রেনার্স মনে হয়। হ্যাঁ একদমই, Long দেখো term. ভেঞ্চার মানে কি বলো দেখি? স্যার ভেঞ্চার মানে হচ্ছে Venture মানে start পার্টনারশিপ করা, বিজনেস, just শুরু করা। স্টার্টআপ কাইন্ড অফ। ভেঞ্চার ক্যাপিটালিস্ট মনে রাখবে, তোমরা টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখেছো শার্ক ট্যাঙ্ক বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই শার্ক ট্যাঙ্কটাকে মনে রাখলে ভেঞ্চার ক্যাপিটালটাও মনে থেকে যাবে, ঠিক আছে? স্যার এই প্রথম হয়েছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা হয়েছিল সেটা তো। হ্যাঁ, তো ভেঞ্চার ওটাও ক্যাপিটাল মানে যখন কোনো নতুন বিজনেস শুরু হয়, সেই নতুন বিজনেসে সবাই টাকা লাগাতে চায় না, মানে ইনভেস্ট করতে চায় না, সেই জায়গায় দাঁড়িয়ে যারা সাহস করে রিস্ক নিয়ে যে নতুন এন্টারপ্রেনারদেরকে যারা সাহায্য করে, তাদেরকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ওকে, তাহলে ভেঞ্চার ক্যাপিটাল মানে দাঁড়ালো যে লং টার্ম নিউ স্টার্টআপ কে ক্যাপিটাল ফান্ড করাটাই হচ্ছে কাজ। অপশন বি সঠিক উত্তর। ওকে, ভেরি গুড। চল নেক্সট, with reference to balance of payments, which of the following constitute the current account? খুব স্যার ভালো এই চ্যাপ্টার প্রশ্ন পড়া হয়নি। কারেন্ট অ্যাকাউন্ট, এটাকে ভালো করে পড়বে। হ্যাঁ, এটা হ্যাঁ সুন্দর স্যার করে বাকি আছে এটা পুরো। ব্যালেন্স অফ ফরেন পেমেন্টের মধ্যে অ্যাসেট, ফরেন অ্যাসেট। ফরেন অ্যাসেট মনে হচ্ছে স্যার। ফরেন অ্যাসেট, ওই যে 1 2 3 কোনটা নিচের গুলো দেখে উত্তর করো। আচ্ছা 1 2 4। আচ্ছা ওকে ওকে ওকে, এটা শোনো, আমি একটু বলে নিই, তারপর সবাই উত্তর দিতে পারবে। হ্যাঁ, একটু শুনে নাও। আমরা যখন তোমার ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলি, এগুলো সব পড়ানো আছে দেখবা। ব্যালেন্স অফ হ্যাঁ পেমেন্টে পড়িয়েছ। দুই ধরনের অ্যাকাউন্টের কথা বলা হয়েছে না? একটাকে বলা হয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট, আর একটাকে বলা হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট।
কারেন্ট হুম, অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, হ্যাঁ, বা এই ক্যাপিটাল অ্যাকাউন্টের আর একটা নাম আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে না সেভিংস অ্যাকাউন্টও বলা হয়, সেভিংস অ্যাকাউন্ট। ওকে, তাহলে বিওপির দুটো অ্যাকাউন্ট আছে। বিওপির জন্য যে ফর্মটা ব্যবহার করা হয় সেই ফরম্যাটটার নাম কি? সেই ফরম্যাটটার নাম কি? সেই ফরম্যাটটার নাম হচ্ছে বিওপি বিপিএম, শিট নাকি? বিপিএম হ্যাঁ, 6। বিপিএম। কি নাম আছে? বিপিএম 6। ওকে, তাহলে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল। বিপিএম মানে কি? বিপিএম মানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল 6। তাহলে এই এখানে দুটো অ্যাকাউন্ট থাকে, একটা থাকে কারেন্ট অ্যাকাউন্ট, একটা থাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আবার দুটো জিনিস থাকে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কটা জিনিস থাকে? দুটো জিনিস থাকে। একটা থাকে হচ্ছে ভিজিবল, একটা থেকে ভিজিবল, আর একটা থেকে ইনভিজিবল। তাই না? মনে পড়ছে ব্যাপারগুলো? একটা থেকে ভিজিবল, একটা থেকে ইনভিজিবল। ভিজিবলের মধ্যে দুটো জিনিস পড়ে, ভিজিবলের মধ্যে দুটো জিনিস পড়ে। একটা থাকে আমাদের ইম্পোর্ট, একটা ইম্পোর্ট, আর একটা থাকে হচ্ছে এক্সপোর্ট। ঠিক আছে? ইম্পোর্ট আর একটা থাকে এক্সপোর্ট। আর ইনভিজিবলের মধ্যে কি থাকে? ইনভিজিবলের মধ্যে তিনটে জিনিস থাকে। ইনভিজিবলের মধ্যে তিনটে জিনিস থাকে। কি কি? একটাকে বলা হয় সার্ভিস, আরেকটাকে বলি আমরা হচ্ছে ইনকাম, সার্ভিস ইনকাম, আরেকটাকে কি বলে বলো? ট্রান্সফার অফ মানি, ট্রান্সফার অফ মানি। ওকে, তো সার্ভিসটা তো কিছু বলার নাই, ইনকামটা বলা আছে। ইনকাম কতভাবে হতে পারে? ইনকাম তিনভাবে হতে পারে। এক তো প্রফিট আর্নিং এর মাধ্যমে ইনকাম হতে পারে, আর একটা তোমার ইন্টারেস্ট, রেন্ট, ওয়েজেস, হ্যাঁ, প্রফিট ইন্টারেস্ট থেকে হতে পারে, আর ইন্টারেস্ট, আর হচ্ছে চারটে। ডিভিডেন্ড থেকে হতে পারে, ডিভিডেন্ড। ঠিক আছে? ডিভিডেন্ড। তাহলে ইনকাম হতে পারে প্রফিট থেকে, ইন্টারেস্ট থেকে, ডিভিডেন্ড থেকে, এগুলো থেকে। আর কি আছে না? রেন্ট যেটা বলছে, এগুলো স্যার থেকে রেন্ট। ইনকাম হতে পারে। ঠিক আছে? আর ট্রান্সফার অফ মানির মধ্যে কি ছিল? ট্রান্সফার অফ মানির মধ্যে তিনটি জিনিস ছিল। এক তো ছিল রেমিটেন্স। রেমিটেন্স মানে কি? যারা বিদেশে কাজ করে, তাই না? সেই বিদেশে যারা কাজ করে তারা দেশে টাকা পাঠায় টাকা না, পাঠায় দ্যাট ইজ যেটা। রেমিটেন্স। আরেকটা কি হতে পারে? সরকারের থেকে দেওয়া সাবসিডি। ডোনেশন। হ্যাঁ, ডোনেশন হতে পারে। সাবসিডি। বা দেখো এটা ইনকাম কিন্তু, হ্যাঁ, সরকারের ইনকামের কথা বলছি, নট সাবসিডি। এক হচ্ছে রেমিটেন্স, এটা টাকা আসার কথা হচ্ছে, সাবসিডি নয় ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে রেমিটেন্স হতে পারে মানে বাইরে যারা কাজ করে তারা যে টাকা পাঠাচ্ছে দেশে, সেটা ডোনেশন, কোনো বিদেশি আমাদেরকে ডোনেশন করতে পারে, বা কোনো গিফট আমরা পেতে পারি। ঠিক আছে? তাহলে এগুলো, তাহলে এই গেল কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের সবকটাই কিন্তু বলে দিলাম, তাই না? তাহলে কি কি আছে? ব্যালেন্স অফ ট্রেড 100% আলোচনা হয়েছে। ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট রয়েছে না? ফরেন অ্যাসেট কি আছে? না। দেখলে কি ফরেন অ্যাসেট? ফরেন অ্যাসেট কিসের মধ্যে থাকে? ফরেন অ্যাসেট তো ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে থাকে, যেখানে ইনভেস্টমেন্ট, লোন আর ব্যাংকিং ক্যাপিটাল আছে না? ওই যে ইনভেস্টমেন্টের মধ্যে দেখবা এফডিআই আছে, এফএফআই আছে, এফপিআই আছে, এফআইআই আছে, হ্যাঁ, এফপিআই আছে। লোনের হ্যাঁ, মধ্যে সভরেন লোন আছে, কমার্শিয়াল লোন আছে, আর ব্যাংকিং এর মধ্যে এফসিএনআর আছে। ডিটেলসে পড়ানো হয়েছে, তোমরা একবার যদি ব্যালেন্স অফ পেমেন্টের ওই ক্লাসেস গুলো দেখো ওখানে পেয়ে যাবে। তাহলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে এখন থাকো, তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স অফ ভিজিবলস, ইনভিজিবলস অবশ্যই রয়েছে, ইনভিজিবলস এর কাহিনী। ঠিক আছে? স্পেশাল ড্রয়িং রাইট ফাইট নিয়ে আলোচনা কোথাও করা নেই। তার মানে 1 and 3 এটা হবে 1 and 3, হ্যাঁ, অপশন সি। অপশন সি। হ্যাঁ, অপশন সি, বলো সবাই বুঝতে পারলাম কিনা? হুম, বলছি ইকোনমিক্স দাদা, ওই যে ডোনেশনটা আপনি বেসিক। বললেন, হ্যাঁ, বলো বলো। ডোনেশনটা কি ফরেন অ্যাসেট হতে পারে না? নো 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 নো, ফরেন অ্যাসেটস। ভাই আমার, তোমায় যদি আমি ডোনেশন করি কিছু টাকা, সেইটা কি মানে আমার অ্যাসেট হবে? মানে ফরেন অ্যাসেট হবে? ওটা তো তুমি নিজের কাজেই খরচ করবে। ঠিক আছে? এইভাবে ফরেন অ্যাসেট হয় না। ডোনেশন, গিফট, রেমিটেন্স আচ্ছা, এগুলো ফরেন অ্যাসেট হয় না। ফরেন অ্যাসেট কোনগুলো হয়? এফডিআই এর থেকে যদি কোনো টাকা আসে, এফএফআই বা কোনো লোনের মাধ্যমে যদি টাকা আসে, বা এফসিএনআর এর মাধ্যমে যদি কোনো টাকা আসে, সেইগুলো হয়। হ্যাঁ, একবার তোমরা দ্রুত গিয়ে ওই 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 ক্লাসেস গুলোকে একবার দেখে নেবে, বিওপি যেখানে পড়ানো হয়েছে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চলো ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে এসেছি আমরা। এখানে প্রশ্ন করেছে যে which of the following organizations brings out the publication known as World Economic Outlook? এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বলে এটা কে পাবলিশ করে? এটা প্রশ্ন। এটা কে পাবলিশ করে? স্যার আইএমএফ। আইএমএফ হবে। আইএম
আর কেউ? একদম সঠিক উত্তর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকটাকেই বেশ পাবলিশ করে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে আইএমএফ রয়েছে আর ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, এই দুটো টাকা কখন কে কোন সময় দেবে, কোন পরিস্থিতিতে টাকা দেবে? আইএমএফ হচ্ছে ওই কোনো সমস্যা টমস্যা হলে তো মানে একটা হচ্ছে একটা ডিজাস্টারের সময় দেয়, আর একটা ডিজাস্টার, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ দেখো ভালো করে বোঝো, ক্লিয়ার থাকুক কনসেপ্টটা সব সময়। যদি কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বিগড়ে যায়, কি হলো, কি বললাম? যদি কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বিগড়ে যায়, ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? আমি বাজেটে ইনকাম দেখিয়েছিলাম 100 টাকা, খরচ দেখিয়েছিলাম 90 টাকা, মানে 10 টাকা আমার সেভিংস হচ্ছে, এটা আমার বাজেট ছিল। কিন্তু বছরের শেষে দেখা গেল যে আমার ইনকাম হয়েছে 90 টাকা, খরচ হয়েছে 120 টাকা। তাহলে এই যে ইনকামের থেকে খরচ বেড়ে গেল, মানে ফিসকাল ডেফিসিট ওই ইকোনমিতে চলে আসলো। তাহলে আমার ব্যালেন্স অফ পেমেন্টটা কি হলো? ডিসব্যালেন্স হয়ে গেল, মানে ডেফিসিটে চলে গেল। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিট যখন হয়, তখন সেই দেশকে মনিটারি পলিসি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হেল্প করে, আইএমএফ হেল্প করবে তখন। ক্লিয়ার হয়েছে? কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বিগড়ে গেলে তাকে আইএমএফ টাকা দিবে, এবং আইএমএফ টাকা দেওয়ার সাথে সাথে তাকে কি করবে? তাকে অনেক অনেক শর্ত আরোপ করে দেবে, যে তোমার দেশে তুমি এটা করো, ওটা করো, সেটা করো। কেন করে দেয় বলো তো? এটা করে দেয় এই আইএমএফ, আলটিমেটলি আইএমএফ এই পৃথিবীর যে ধনী দেশ তারা চালনা করছে, তাদের টাকাই আইএমএফ এর মধ্যে রয়েছে। আর এই আইএমএফ এর যত ইন্টারেস্ট লাভ করতে পারবে, তাদের ইনকাম, তাদের যে ডোনার মানে কান্ট্রিজ আছে, তারা পেয়ে যাবে। তাই আইএমএফ হচ্ছে, যদি কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বিগড়ে যায়, তখন তারা বিভিন্ন শর্ত লাগিয়ে কি করবে? আমাদের লোন দিবে। এটা কখন হয়েছিল? ভারতের ক্ষেত্রে 1990 এর দশকে, 1990। 1990-তে হয়েছিল, 1990-তে হয়েছিল। ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট যখন বিগড়ে গিয়েছিল, তখন আইএমএফ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং ওই আইএমএফ আমাদেরকে যে মনিটারি পলিসি দিয়েছিল, সেটাকে আমরা কি নামে জানি? এলপিজি নামে জানি। এলপিজি, গ্লোবালাইজেশন, জানি এলপিজি, অর্থাৎ লিবারালাইজেশন, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। ভেরি গুড। এবার মনে করো কোনো দেশ স্কুল তৈরি করতে চায়, ভালো ভালো কোনো দেশ ভালো ভালো হসপিটাল তৈরি করতে চায়, কোনো দেশ ভালো ভালো রাস্তা তৈরি করতে চায়, ওই দেশের জনগণের ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চায়, মানুষজনের উন্নতি করতে চায়। সেই অর্থে কোনো দেশকে টাকা দেয় কে? ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় ডেভেলপমেন্ট ইস্যুতে। ডেভেলপমেন্ট ইস্যুতে কে টাকা দেয়? ওয়ার্ল্ড ব্যাংক। আর ব্যালেন্স অফ পেমেন্ট বিগড়ে গেলে তাকে কে টাকা দেয়? মনিটারি ফান্ড। ক্লিয়ার? চলো এবার, ফিসকাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই, ইন্ডিয়ার ফিসকাল পলিসি আরবিআই। কে ফর্মুলেট করে? আরবিআই। স্যার, ফিনান্স মিনিস্ট্রি। হ্যাঁ, একদমই তাই, ফিনান্স মিনিস্ট্রি। হ্যাঁ, হ্যাঁ, ফিসকাল পলিসি মানে কি বলতো? ফিসকাল পলিসি মানেই হচ্ছে বাজেটিং। ফিসকাল পলিসি মানেই হচ্ছে বাজেটিং, অর্থাৎ আয় ব্যয়ের হিসাব, ইনকাম হ্যাঁ স্যার, ওই and তো expenditure। বাজেটের সময় তো নির্মলা সীতারামন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেফিসিটের হিসাব দেয়, তারপরে হ্যাঁ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক। তো ফিসকাল পলিসি মানেই হচ্ছে বাজেট, এটুকুন মনে রাখো। ফিসকাল পলিসি মানে বাজেট। তাহলে এটা কি করবে? ফিনান্স মিনিস্ট্রি করবে। ওকে, অপশন সি, নট আরবিআই। ভালো প্রশ্ন ছিল এটা। তাহলে এই যে কোশ্চেন গুলো ভুল হচ্ছে, ঠিক হয়ে যাবে। চল, কি প্রশ্ন করেছে? ইফ কন্ডিশন অফ ফ্লিপ কার্ভ ইজ ফেলড, সিচুয়েশন উইল ক্রিয়েট স্ট্যাগফ্লেশন, স্ট্যাগনেশন, ডিসইনফ্লেশন, ইনফ্লেশন। বাহ, খুব ভালো প্রশ্ন এটা, খুব ভালো প্রশ্ন। দেখি উত্তর করো একটু। আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো, যে ফিলিপস কার্ভ দিয়ে আমরা কি দেখি আর কি? ফিলিপস কার্ভ আমাদের কি স্যার, দেখায়? এটা ওই স্ট্যাগফ্লেশন হবে, আনএমপ্লয়েড রেটের সাথে হচ্ছে ওই ইনফ্লেশন, ইনফ্লেশন। একদম একদম। স্যার, তাহলে ফিলিপস এটা কার্ভ, স্ট্যাগফ্লেশন হবে। যদি পড়ে যায় তার মানে তো ইকোনমি রিসেশন বা স্টপ হয়ে গেছে পুরো। একদম ঠিক বলেছো, সঠিক উত্তর দিয়েছো। ওকে, বাকিরা যারা ক্লাসে আছো তারাও কিন্তু এগুলোকে ভালো করে দেখবে। হ্যাঁ, ক্লাসেসগুলোকে কমপ্লিট করে নেওয়া উচিত ছিল এতদিনে, যদি কমপ্লিট না থাকে একবার রিভিশন দিয়ে দেওয়া, ঠিক আছে?
ভিডিওস গুলো স্যার তো রয়েছে কমপ্লিট চ্যানেলে। করছি কিন্তু পুরো সব টার্মিনোলজি গুলো মানে করতে পারছি না, মানে মাথায় রাখতে পারছি না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ভিডিওস গুলোকে না একটু স্যার ফাস্ট ওগুলো ফরওয়ার্ড যদি করে নোটস দেখবেন। থাকতো তাহলে খুব ভালো হতো, এবার খাতায় নোটস বানাতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে এটা তো কিছু ভিডিও করার দেখে নেই। দেখে। হ্যাঁ, ওটাই করতে হবে, হ্যাঁ স্যার। কিছু করার নেই আর। ওকে, চলো। ফিলিপ কার্ভ বলে কি, ফিলিপ কার্ভ বলে কি যে যদি কোনো দেশের ইনফ্লেশন, যদি কোনো দেশে বাড়ে, ইনফ্লেশন বাড়ে, আনএমপ্লয়মেন্ট হ্যাঁ, কমবে। তাহলে ইনফ্লেশন ইজ ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু আনএমপ্লয়মেন্ট, এই কথাটাই বলে না। আনএমপ্লয়মেন্ট এই কথাটা বলে, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে ইনফ্লেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট, ভেরি গুড। তাহলে ফ্লিপ বলছে যদি কোনো দেশের ইনফ্লেশন বাড়ে তাহলে এমপ্লয়মেন্টও বাড়বে। ফিলিপ কি বলছে? ফিলিপ বলছে যদি কোনো দেশে ইনফ্লেশন বাড়ে তাহলে এমপ্লয়মেন্টও বাড়বে। কেন বলছে এই কথা বলো তো? ইনফ্লেশন বাড়ার মানে কি? মানি সাপ্লাই বেশি হয়েছে। মানি সাপ্লাই স্যার বেশি মানি মানে লোকের সাপ্লাই কাছে বেশি হবে, মানে লোকের কাছে বেশি ডিমান্ড বেশি বাড়বে। টাকা আছে। লোকের কাছে বেশি বেশি টাকা আছে মানে কি? সে ডিমান্ড বেশি বেশি করতে পারছে, যার কারণে সাপ্লাই যদি ঠিকঠাক না হয় ইনফ্লেশন হয়ে যাচ্ছে। তাহলে যে লোকের কাছে যে টাকাটা আসলো বেশি বেশি করে, কি করে? নিশ্চয়ই সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। সেই অর্থে ফিলিপ কার্ভ থেকে আমরা দেখতে পারি যে ইনফ্লেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এমপ্লয়মেন্ট। ইনফ্লেশন বাড়লে রোজগারও বাড়বে, এটা বলছে। তো এই প্রশ্নে বলেছে যদি ফিলিপ কার্ভের এই ঘটনাটা ফেল হয় তাহলে কি হবে? ফিলিপ কার্ভ যে কন্ডিশনটা দিয়েছে এই কন্ডিশনটা যদি ফেল হয়, ফেল হওয়ার মানে কি? স্ট্যাগফ্লেশন হবে, ফেল মানে হওয়ার মানে ইনফ্লেশনও ইনফ্লেশন বাড়ছে অথচ বাড়ছে, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টও কমে বাড়ছে। যাচ্ছে। এটা যদি হয় সেটাকে আমরা স্ট্যাগফ্লেশন বলে জানি, তাই না? স্ট্যাগফ্লেশন মানে কি? যে ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এরকম ঘটনাকেই আমরা বলি স্ট্যাগফ্লেশন। সো অপশন এ ইজ রাইট আনসার। ওকে। তারা এত ভালো বুঝেছিলাম না, খাতায় নোটও বানিয়েছিলাম, তোমার ক্লাসগুলো দেখে সব ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, চলো। লুক অ্যাট দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট নিফটি। নিফটি সম্পর্কে নিচের পয়েন্টস গুলোর জন্য উত্তর করতে হবে। প্রশ্ন করেছে আচ্ছা, ইট ইজ বেসড আপন 50 ফার্মস ইন ইন্ডিয়া, ইট ইজ রেগুলেটেড সেটা বাই তো আরবিআই, হবেই। ইট স্যার ডাজ নট 1 and ট্রেড ইন 3 মিউচুয়াল অনলি। ফান্ডস। 1 and 3, হ্যাঁ। ওকে, নিফটিতে তাহলে মিউচুয়াল ফান্ডস নাই তাই বলতে চাইছো? না না স্যার 1 অনলি না, হবে। 1 হবে শুধু। স্যার এই আমি উল্টো জিনিসটার নামই পড়েছিলাম। হচ্ছে নিফটি 50। কারণ নিফটি 50 হ্যাঁ স্যার, মানেই হচ্ছে নিফটি একটা ইন্ডেক্স। এই ইন্ডেক্সে ভারতের বড় বড় 50টি টপ কোম্পানিকে 50 সামিল করা কোম্পানি। হয়েছে। তাহলে নিফটিতে 50টা বড় বড় ফার্মস আছে, এই কথাটা একেবারে সত্যি। কিন্তু এটা রেগুলেট আরবিআই করে না, এটাকে রেগুলেট করে স্যার হচ্ছে সেবি করে, সেবি সিকিউরিটি করে। এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেগুলেট করে। তাহলে এই বক্তব্য ভুল হয়ে গেল। ইট ডাজ নট ট্রেড ইন মিউচুয়াল ফান্ডস, এটা কথা ঠিক নয়। প্রত্যেকটা শেয়ার সেই জায়গায় মিউচুয়াল ফান্ডস অবশ্যই আছে। হোয়াট ইজ স্যার মিউচুয়াল ডাজ ফান্ডস? নটটা দেখি। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডসটা কি একবার বুঝে নি। মিউচুয়াল ফান্ডস হচ্ছে, ধরো কোনো একটা কোম্পানির শেয়ারের দাম 100 টাকা, কিন্তু এই 100 টাকা দিয়ে শেয়ার কেনবার মতো নেই। মনে করো এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, এই তিনটে লোক আছে। এই তিনটে লোক, এর কাছে মনে করো আছে 20 টাকা, এর কাছে মনে করো আছে হচ্ছে 50 টাকা, আর এর কাছে আছে মনে করো 30 টাকা। ঠিক আছে? এই লোকটিও চাচ্ছে যে এই কোম্পানি খুব গ্রো করতে চলেছে ভবিষ্যতে, কিন্তু শেয়ারের দাম 100 টাকা, এর কাছে আছে 20 টাকা, কিনতে পারছে না, এর 50 টাকা কিনতে পারছে না, এর 30 টাকা কিনতে পারছে না। তখন এরা তিনজন মিলে একটা প্ল্যান করলো। কি প্ল্যান? যে আয় আমরা সবাই মিউচুয়ালি বন্ড করি, মানে বন্ধুত্বপূর্ণ বন্ড একটা তৈরি করি, অর্থাৎ আমাদের একটা মিউচুয়াল ফান্ড তৈরি করি। তাহলে কি হলো, এরা তিনজন যখন মিউচুয়ালি একটা ফান্ড তৈরি করলো, এর 20 টাকা এলো, এর 50 টাকা এলো, এর 30 টাকা এলো, এখানে 100 টাকা জমা হয়ে গেল কিনা, এই টাকাটা ইনভেস্ট হয়ে গেল। দিস ইজ মিউচুয়াল ফান্ড। তো এটা হয়, অবশ্যই হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট ঠিক আছে, দ্যাট ইজ অপশন 1, অনলি 1। ওকে, তাহলে ইট বেসড আপন 50 ফার্মস ইন ইন্ডিয়া। চলো নেক্সট যাই। জিডিআর মিন্স, জিডিআর মানে কি? গ্রস ডোমেস্টিক রেশিও, which is a macro aggregate, global depository receipt, which is the mechanism to raise গ্লোবাল funds for ডিপোজিটরি রিসিট। international market। আরেকটা বলছে গ্লোবাল ডেভেলপমেন্ট রেঞ্জ, which has been set up
by UNO for developing countries or geographically developing regions as defined by the UNDP. তাহলে এটা কোনটা উত্তর হবে বলে মনে হচ্ছে বি আমাদের? বি বি জানা নেই স্যার। জানা নেই। গ্লোবাল ডিপোজিটরি রিসিট। ওকে, গ্লোবাল ডিপোজিটরি রিসিট। বাকিরা যারা ক্লাসে আছে একটু কথা বলো দেখি, কি বুঝছো কোয়েশ্চেন্স গুলো দেখে? মনে হচ্ছে কি যেগুলো খুবই কঠিন কোয়েশ্চেন বা এগুলো প্রথম প্রথম শুনছি, এরকম কেউ আছো ক্লাসে? কারণ আমি আশা করছি যে অন্তত তোমরা ইকোনমিক্সের ক্লাসেস গুলো দেখে রেখেছো, অ্যান্ড আই থিঙ্ক ইকোনমিক্সের এই কনসেপ্টগুলো যতটা সহজভাবে পড়ানো আছে এর থেকে বেশি সহজ করা সম্ভব নয়। হ্যাঁ স্যার, আপনার ক্লাসগুলো দেখে একটু ইন্টারেস্ট পেয়েছিলাম, নাহলে তো আমি এতদিন পরে ওটা ইগনোর করতাম। হ্যাঁ, একদম ইগনোর করবে না, এটা ইন্টারেস্টিং সাবজেক্ট বটে। শোনো, আমরা ওই যে মনে করে দেখো তো, শেয়ার মার্কেট যখন আমি পড়িয়েছিলাম, শেয়ার মার্কেটের মধ্যে এটা পড়ানো হয়েছিল কিনা? যারা ক্লাসেসগুলো রেকর্ডেড ওয়েতে দেখবে তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে ইন্ডিয়ান ইকোনমিক্সের 80% থিওরি কমপ্লিট করা আছে, 80% থিওরি কমপ্লিট করা আছে, আর কিছু স্ট্যাটিক পার্ট একটু বাকি আছে। তো শেয়ার মার্কেটের মধ্যে যে ইনভেস্টমেন্ট হয় না, 3 প্রকারের ইনভেস্টমেন্ট হয়। কয় প্রকারের ইনভেস্টমেন্ট হয়? 3 প্রকারের। একটাকে বলা হয় এডিআর, আরেকটাকে বলা হয় জিডিআর, আরেকটাকে বলা হয় আইডিআর। এডিআর মানে কি দাদা? এডিআর মানে আমেরিকান ডিপোজিটরি রিসিট। এডিআর মানে কি? এডিআর মানে আমেরিকান ডিপোজিটরি রিসিট। জিডিআর মানে কি? জিডিআর মানে গ্লোবাল ডিপোজিটরি রিসিট। আর আইডিআর মানে ইন্ডিয়ান ডিপোজিটরি রিসিট। কি হয় এটাতে? এটা কি হয় এটা বোঝো একবার। মনে করো যে ডোনাল্ড ট্রাম্পের জামাই, সে কি করছে, মানে কোন একজন আমেরিকান ইন্ডিভিজুয়াল সে চাইছে যে আমাদের যে ভারতবর্ষের টাটা কোম্পানি আছে, সেই টাটা গ্রুপটা খুব ভালো কাজ করছে। তো এই আমেরিকান ভদ্রলোক ইন্টারনেট সার্চ ফার্চ করে দেখলো যে ভারতবর্ষের টাটা গ্রুপ খুব প্রফিট আর্নিং করছে, টাটা গ্রুপে ইনভেস্ট করব। তাহলে এবার কি হবে? আমেরিকান ভদ্রলোক সরাসরি কি টাটা গ্রুপে ইনভেস্ট করতে পারবে আমাদের দেশে? না। তাহলে কি করবে? সে দেখবে তার দেশের যে তোমার স্টক এক্সচেঞ্জ আছে, ন্যাসড্যাক আছে, ধরো ন্যাসড্যাক, NASDAQ, ন্যাসড্যাক আছে। তো ন্যাসড্যাকে গিয়ে সে সার্চ করলো যে টাটা গ্রুপের কোনো কোম্পানি আছে নাকি এখানে লিস্টেড। সে গিয়ে দেখলো হ্যাঁ 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 আছে। তাদের যে আমেরিকান স্টক এক্সচেঞ্জ ন্যাসড্যাক, সেখানে গিয়ে দেখলো যে টাটা গ্রুপটা এনলিস্টেড আছে। সে তখন কি করলো? এই ন্যাসড্যাকের থ্রুতে টাটা গ্রুপে ইনভেস্ট করলো। আলটিমেটলি আমেরিকার টাকাটা ভারতে এসে পৌঁছালো, হ্যাঁ কি না? আমেরিকার টাকা ভারতে এসে, তাহলে এই এডিআর এর মধ্যে কি হয়? মানি কামস ইন ইন্ডিয়া, ইয়েস অর নো? মানি হ্যাঁ স্যার। কামস ইন ইন্ডিয়া, মানি ভারতে চলে এলো। ভেরি গুড। এবার মনে করো আমেরিকান লোক নয়, গ্লোবালি কোনো একজন লোক, ধরে নাও জাপানের একজন ব্যক্তি, জাপানের একজন ব্যক্তি, সে চাইলো যে আমাদের ভারতের টাটা গ্রুপ খুব ভালো কাজ করছে, তো টাটা গ্রুপের ফান্ডে টাকা জমা দিব। সে কি করলো? তার যে জাপান, তার দেশের যে ফান্ড আছে, মনে করো TES, তো এখানে গিয়ে সে দেখলো যে টাটা গ্রুপ এনলিস্টেড আছে কিনা, দেখলো হ্যাঁ হ্যাঁ এনলিস্টেড আছে, সে এখানে টাকা ইনভেস্ট করলো। তো জাপানের টাকাটা ভারতে চলে আসলো কিনা? তাহলে এই জিডিআর এর মাধ্যমেও মানি কামস ইন ইন্ডিয়া, হ্যাঁ কি না? মানি কামস ইন ইন্ডিয়া, টাকা ভারতে আসলো। আর আইডিআর মানে কি? আইডিআর মানে এদের এই সমস্ত কর্মকীর্তি দেখে আমাদের ভারতীয় কোনো একজন লোকের ইচ্ছা হয়েছে যে বিদেশি কোনো ভালো কোম্পানিতে আমি টাকা ইনভেস্ট করব। মনে করো অ্যাপেল কোম্পানি, ঠিক আছে, অ্যাপেল কোম্পানি বা আইফোন কোম্পানি, তাদের খুব ভালো বিজনেস চলছে, ওদের আমি টাকা ইনভেস্ট করব। সে এসে কোথায় দেখলো? আমাদের স্টক এক্সচেঞ্জ BSE তে বা NSE তে দেখলো যে দেখি এই অ্যাপেল কোম্পানি লিস্টেড আছে কিনা। সে দেখলো হ্যাঁ আছে। সে BSE থ্রুতে অ্যাপেল কোম্পানিতে টাকা ইনভেস্ট করে দিলে এই টাকাটা বাইরে চলে গেল, ফরেনে চলে গেল, ফরেন টাকাটা চলে গেল। তাহলে আইডিআর এর মাধ্যমে যে ইনভেস্টমেন্ট হয় মেরে ভাই, সেটা ইন্ডিয়াতে টাকা আসে না বাইরে চলে যায়? বাইরে চলে যায়। বাইরে চলে যায়। হ্যাঁ, তাহলে মানি গোজ আউট,
মানি গোজ আউটসাইড ইন্ডিয়া, মানি গোজ আউটসাইড ইন্ডিয়া, টাকা ভারতের বাইরে চলে গেল। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এটার মধ্যেই প্রশ্ন ছিল যে জিডিআর মানে কি। তাহলে জিডিআর মানে হচ্ছে গ্লোবাল ডিপোজিটরি রিসিট, হুইচ ইজ দ্য মেকানিজম টু রেজ ফান্ডস ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট থেকে টাকা রেজ করার, ফান্ড রেজ করার একটা মেকানিজম, দ্যাট ইজ জিডিআর। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার এভরিওয়ান। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। স্যার বলছি তাহলে ওরা ওরকম ভাবে জিডিআই ইনভেস্ট করে তাহলে স্যার ম্যাক্সিমাম পার্সেন্টেজ ভারতীয় কোম্পানিগুলোর কি তাহলে স্যার হোল্ড করতে পারবে? নো নো, এটার জন্য নিয়ম লাগু করা আছে, ঠিক আছে? যারা, হ্যাঁ স্যার, কারণ ওদের কাছে তো অনেক বড় বড় ইনভেস্টর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক রক। ওইটার জন্যই এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মাধ্যমে টাকা ইনভেস্ট করতে হবে, বুঝতে পারছো? তার জন্যও অনেক নিয়ম করা আছে। স্যার ওই যার জন্য রিসেন্টলি একটা তাকে, বিল পাস হয়েছে ওটার জন্যই তো এফসিআরএ বলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এই জিনিসটা যখন তোমাদের নতুন যে ক্লাসেস গুলো আনবো না, সেখানে আমি এই নতুন সব কিছুকে ইনক্লুড করে সমাহিত করে এটাকে আমি তোমাদেরকে বোঝাবো, অসুবিধা নেই। দেখো, ডেভেলপিং কান্ট্রি যেমন আমাদের ভারত, এদের প্রচুর পরিমাণে এডিআর আর জিডিআর প্রয়োজন হয় আইডিআর এর থেকে, বুঝেছো? যাতে করে আমরা বিদেশি ফান্ডগুলো পেতে পারি। ঠিক, তাহলে ডেভেলপিং কান্ট্রির জন্য সুটেবল হুইচ অফ দ্য ফলোইং, এরকম কোয়েশ্চেন এসে অপশনে আসলো এডিআর, জিডিআর, আইডিআর, বোথ এডিআর অ্যান্ড জিডিআর। কি উত্তর হবে? বোথ এডিআর অ্যান্ড জিডিআর। স্যার এডিআর এন্ড জিডিআর বোথ। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন চলে এসো। প্রশ্ন করেছে যে কনসিডার দ্য ফলোইং অ্যাবাউট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আচ্ছা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সাথে নিচের কোনটি সঠিক? বলছে ইট ইজ আ ডেস্টিনেশন বেসড ট্যাক্স, অল দ্য গুডস উইল বি নান অফ ট্যাক্সড দেম। সেম। ঠিক আছে, চলো তাহলে আমরা কনসেপ্টটা শিখে গেলেই সঠিক উত্তর দিতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা যে উত্তর দিয়েছি সেটা সঠিক হয়নি বোঝাই যাচ্ছে। এখানে একটা টার্ম আছে ডেস্টিনেশন বেসড ট্যাক্স। নাও এই ডেস্টিনেশন বেসড ট্যাক্স এর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ভাই আমি বলি, যেটা হচ্ছে ট্যাক্স ইজ ইম্পোজড অন এন্ড ইউজার। এটার মানে কি? লাস্টে যে ব্যবহার করে স্যার তার যে কাছ ব্যবহার থেকেই করছে একমাত্র ট্যাক্স নেওয়া হয়। স্যার তাহলে অনলি ওয়ান হবে। হ্যাঁ, এটাকে বলে এটা জানা ছিল না। ঠিক আছে, তাহলে স্যার ডেস্টিনেশন বলতে স্যার আমি প্লেস ভাবে ভেবেছি আর কি। আচ্ছা, তাহলে ডেস্টিনেশন বেসড ট্যাক্স মানে কি? ডেস্টিনেশন বেসড ট্যাক্স মানে যে এন্ড ইউজার, ট্যাক্সটা তার উপরে শুধু ইম্পোজ হবে আর কারোর উপরে নয়। তাহলে মনে রাখবে যে তোমার ডেস্টিনেশন বেসড ট্যাক্স মানে হচ্ছে যে জায়গাতে কনজিউমারের এটি উপরে। কনজিউম হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, যে জায়গাতে এটি কনজিউম হচ্ছে, যে এটি কনজিউম করছে তার উপরে এই ট্যাক্সটি লাগু হবে, ঠিক আছে? এবং সে যেখানে বসবাস করছে সেই জুরিসডিকশন এই ট্যাক্সটাকে কালেক্ট করবে। ধরো বোম্বে থেকে কোন একটা মাল তৈরি হয়েছে, সেটা পশ্চিমবঙ্গে এসে আমাদের এখানে এসে ব্যবহার হচ্ছে, তো এটি ওয়েস্ট বেঙ্গলের ট্যাক্সটা ইম্পোজ করবে, সেই এই ট্যাক্সটাকে কালেক্ট করবে। ওকে, সো এটা জিএসটির একটা বিষয়। তাহলে অপশন এটা সঠিক আছে, মানে অনলি ওয়ান। ওকে, এখানে বলছে অল গুডস উইল বি ট্যাক্সড অ্যাট সেম রেট, না, কোনোটায় 0% আছে, কোনোটায় 5% আছে, কোনোটায় 12% আছে, কোনোটায় 18% আছে, কোনোটায় 28% আছে, তাই না? তাহলে সবটাই তো একই ট্যাক্স নেই, এরকম ভাগ ভাগ করা আছে। তো অপশন এটাই সঠিক, অনলি ওয়ানটাই স্যার যা সঠিক। বুঝতে পারছি ইকোনমিতে কনসেপ্ট নিয়ে ক্লিয়ার থাকলে স্যার অপশনে হাতই দেওয়া চলবে না একদম কোশ্চেনে। একদম। এবং তোমাদের মজার নেগেটিভ। বিষয়, আজকে আমরা যতগুলো কোয়েশ্চেন করছি প্রত্যেকটা কনসেপ্টকে আমি একদম এত সুন্দর করে পড়িয়েছি ভাবতে পারবে না, প্রত্যেকটা কনসেপ্ট পড়ানো আছে, একটাও নতুন হ্যাঁ কিছু স্যার। নেই। প্রশ্ন এসছে রিসেশন, ভেবে চিন্তে উত্তর দেবে। হোয়াট ইজ রিসেশন? রিসেশন স্যার সি হবে স্যার, টু কনজিকিউটিভ কোয়ার্টার্স। রিসেশনের বাংলায় হচ্ছে মন্দা বলে, তাই না? মন্দা। হ্যাঁ, তো রিসেশনটা কি? স্যার টু কনজিকিউটিভ কোয়ার্টার। একদমই তাই, অপশন সি। টু হ্যাঁ, দেখো যদি মনে করো যে দুটো কোয়ার্টার মানে 3 মাস 3 মাস, অর্থাৎ 6 মাস। লাগাতার 6 মাস যদি কোনো ইকোনমিতে ডিফ্লেশন চলে, লাগাতার
দুটো কোয়ার্টার যদি কোনো ইকোনমিতে ডিফ্লেশন চলে তখন সেটাকে বলা হয় হচ্ছে রিসেশন। ওকে, তাহলে অ্যান ইকোনমিক কন্ট্রাকশন when GDP declines for 2 consecutive quarters is known as recession। ঠিক আছে? আর এই অবস্থা হলে কি হয় বলো দেখি? এই অবস্থা হলে মার্কেট পুরো ডাউন হয়ে যায়। ঠিক আছে? স্যার ক্যাপিটাল ফ্লো থাকে না, হ্যাঁ, একদম একদম। তখন এখানে না ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে। মানি সাপ্লাই থাকে না এই সময়টাতে। ঠিক। আচ্ছা। চলো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট GAR, GAAR সম্পর্কে কোনটি সঠিক? It জানা was নেই স্যার। first discussed in budget 2016-17. It is an এইটা anti-tax avoidance rule of পড়িয়েছিলে, India. ওই কি যেন It ট্যাক্স is অ্যাভয়েড করতে এটা ইউজ হয় না, মানে ডবল ট্যাক্স বা তিনটে ট্যাক্স ইউজ হ্যাঁ করতে হ্যাঁ একবারে টোটাল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ধরেছো। গার্ডটাও ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার আছে। হ্যাঁ, তো আচ্ছা, জিনিসটাকে একবার বুঝে না নিতে হবে। হ্যাঁ, মনে আছে এটা পড়িয়েছিলে। ঠিক। একটা টার্ম আছে ভাই, সেটা হচ্ছে ডিটিএএ। ডিটিএএ মানে এটাকে বলা হয় ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। কি বললাম? একবার লিখে দিই, দাঁড়াও। ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, সরি এগ্রিমেন্ট। তাহলে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট ব্যাপারটা কি একটু বুঝবো। ধরো এইটা আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া। এইটা মনে করো একটা দেশ জাপান, এইটা একটা দেশ মনে করো মরিশাস। মরিশাস দিয়ে নিচ্ছি কেন? জেনে বুঝে মরিশাস কি নিচ্ছি এই কারণে, মনে রাখবে ভারতের সাথে মরিশাসের একটা এগ্রিমেন্ট আছে। ভারতের ফ্রি সাথে ট্রেড এগ্রিমেন্ট নাকি যেন। মরিশাসের একটা এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্টটাকে বলা হয় ডিটিএএ, মানে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। মানে ইন্ডিয়া থেকে কোনো জিনিস যদি মরিশাসে যায় তাহলে আমাকে কোনো ট্যাক্স দেওয়া লাগছে না, মরিশাস থেকে ইন্ডিয়াতে যদি যায় তাহলে আমার কোনো ট্যাক্স দেওয়া লাগছে না। তার মানে না ইম্পোর্টের ক্ষেত্রে না এক্সপোর্টের ক্ষেত্রে, আসার ক্ষেত্রেও না যাওয়ার ক্ষেত্রেও না, কোনো জায়গায় যদি ট্যাক্স না থাকে তখন সেটাকে বলা হয় ডিটিএএ। ক্লিয়ার হয়েছে? আর মনে করো যে আমি কথা বলছি, জাপানের সাথে মরিশাসের এসটিএ করা আছে। কি করা আছে? এসটিএ। এসটিএ মানে কি দাদা? এসটিএ মানে হচ্ছে সিঙ্গেল ট্যাক্স এগ্রিমেন্ট। কি করা আছে? সিঙ্গেল ট্যাক্স এগ্রিমেন্ট। একটু ভালো করে বুঝে নাও, তাহলে ব্যাপারটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমরা কি শিখতে চলেছি? আমরা গার শিখতে চলেছি, GAAR, এটা শিখতে চলেছি। তাহলে ইন্ডিয়া আর মরিশাসের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর করা আছে যার নাম হচ্ছে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। মানে দু জায়গায় ট্যাক্স না। ভারত থেকে কোনো, মনে করো যে ভারত থেকে মরিশাসে যদি 100 টাকার ইনভেস্টমেন্ট হয়, তাহলে ভারত 100 টাকা পাঠালে মরিশাসে 100 টাকাই এসে পৌঁছাবে। এটুকুন কি বুঝেছি? ডিটিএএ হ্যাঁ স্যার। মানে ভেরি গুড। এবার জাপান থেকে মরিশাসের সাথে কি ট্রিটি সাইন করা আছে? এসটিএ মানে সিঙ্গেল ট্যাক্স এগ্রিমেন্ট। সিঙ্গেল তার ট্যাক্স মানে এগ্রিমেন্ট। জাপান থেকে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট হয়, সেটা মরিশাসে এখান থেকে 10% ট্যাক্স যাবে, কারণ একটা ট্যাক্সই নেবে। সেটা নিয়ে এইখানে এসে কত টাকা পৌঁছাবে? 90 টাকা পৌঁছাবে। বুঝতে পারলে? কিন্তু ভারতের সাথে জাপানের কোনো প্রকার কোনো ট্রিটি সাইন করা নেই। তাহলে কি হচ্ছে? তাহলে জাপান থেকে যখন ভারতে কোনো টাকা যাচ্ছে, এই বেরোনোর সময় 10% ট্যাক্স, এখানে ঢোকার সময় 10% ট্যাক্স। তাহলে আলটিমেটলি জাপান থেকে এই 100 টাকা যদি ভারতে ইনভেস্ট হতো, ভারতে এসে পৌঁছাচ্ছিল 80 টাকা, তাই নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো জাপান চাইছে যে আমি ভারতেই টাকা ইনভেস্ট করব। তাহলে কি করতে হবে? এক কাজ করো, চলো জাপান মরিশাসে এসে একটা সেল কোম্পানি খুলে নিল। জাপান মরিশাসে এসে একটা সেল কোম্পানি খুলে নিল। এই সেল কোম্পানি, তাহলে এইখানে এদের কি করা আছে? সিঙ্গেল ট্যাক্স এগ্রিমেন্ট করা আছে। মানে জাপান 100 টাকা ইনভেস্ট করলে এখানে এসে তো 90 টাকা থেকে যায় নাকি? আর মরিশাসের সাথে ভারতের ডিটিএ আছে, মানে কোনো ট্যাক্সই লাগছে না। তাই এই সেল কোম্পানি, যেটা মনে হচ্ছে মরিশাস কোম্পানি কিন্তু আলটিমেটলি এটি জাপানেরই কোম্পানি, সে গিয়ে এই 90 টাকাই এখানে ইনভেস্ট করে দিতে পারছে কিনা?
হ্যাঁ স্যার। কিন্তু জাপান যদি সরাসরি ইন্ডিয়াতে ইনভেস্ট করতো কত টাকা পাঠাচ্ছিল মাত্র? 80 টাকা। আর এখানে 80 10 টাকা। টাকা বেশি। তো এই যে ঘটনা হ্যাঁ স্যার। ঘটলো, এতে কি ভারতের লস হলো না লাভ হলো? লাভ হলো। লাভ এই, হলো। এই, না ভারত না স্যার, কি- লস হলো কারণ ভারত 10% কাস্টম ট্যাক্স ডিউটি। পেলো কি? এই যে হ্যাঁ জাপান স্যার, যখন 1 কাস্টম টাকা ডিউটি পেল পাঠাচ্ছিল, না। এই 10% ট্যাক্স তার ভারত পেলো না রে ভাই। না, পেল না। এই জন্য ভারত দেখলো যে আচ্ছা, এই মরিশাস থেকে সব কোম্পানি আমার দেশে আসছে কেন? মরিশাসের এত বড় অকাদ হয়ে গেল, যাই তো এবার যে কোম্পানি মরিশাস থেকে আমাদের দেশে এসে ফান্ড ইনভেস্ট করছিল, সেই কোম্পানিগুলোকে ইনভেস্টিগেট করে দেখা গেল যে তারা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর আয়ু কোম্পানির। আলটিমেটলি খোঁজ নিয়ে দেখা গেল যে সেই কোম্পানিগুলো কোনো বিদেশি শক্তির। সেই জন্য এই ট্যাক্স যে চুরি হচ্ছে, এই ট্যাক্স চুরি আটকানোর জন্য আনা হলো জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল। হ্যাঁ, জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল, যেটাকেই বলা হয় GAAR, গর। ওকে, তাহলে গারের উদ্দেশ্য কি? জাপান মরিশাসের থ্রুতে যে ইনভেস্ট করলো, ইন্ডিয়া তাতে 10 টাকার লস হলো। তাই এই বিষয়টি সংশোধন করার জন্য জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল লাগু করা হলো, যার ফল হলো ওই সমস্ত কোম্পানি, মানে ইনভেস্টিং কোম্পানি তদন্ত করা যারা ডিটিএ ভুক্ত দেশ থেকে ইনভেস্ট করছে ভারতে। বুঝতে পারছো? তাহলে এই কোম্পানির উদ্দেশ্য, এই রুলটার উদ্দেশ্য হচ্ছে ভারতে যে কোম্পানিগুলো আসছে ইনভেস্ট করতে থ্রু সাচ কান্ট্রিজ লাইক মরিশাস, তাদের ইনভেস্টিগেশন করা যে আলটিমেটলি তাদের মাদার হাউস কোথায়, মানে মাদার বডিটা কোথায় আছে। ওকে, যাতে এই ট্যাক্সটা ভারত সরকারের লস না হয়। ক্লিয়ার? তাহলে এবার উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। আশা করছি সবাই বুঝে ফেলেছি। চলো, তাহলে ইট ওয়াজ না, এটা দেখো 2016-17 নয়, 2006-7 হয়েছে। 2006-7 হয়েছে, তাহলে প্রথম স্টেটমেন্টটাই ভুল হলো। 2 ইট ইজ অ্যান নম্বরটা অ্যান্টি হবে। ট্যাক্স অ্যাভয়েডেন্স রুল অফ ইন্ডিয়া, একদমই তাই, সঠিক উত্তর। এই সমস্ত এই ডিপার্টমেন্ট কোনোদিন নাম শুনেছো? ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। না স্যার। সো এটা কোনো ভ্যালু নাই, তার মানে অনলি 2। প্রশ্ন হচ্ছে হুইচ স্টেটমেন্টস গিভেন অ্যাবাভ আর কারেক্ট, তো এটা হবে উত্তর। ওকে, শুধুমাত্র 2 নম্বর পয়েন্টে এখানে সঠিক আছে, বাকি সব ভুল। চলো নেক্সট কোশ্চেনে চলে এসো। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু রেপো রেট। রেপো রেট সম্পর্কে নিম্নের কোন কথনটি সত্য? আচ্ছা, তোমরা আমায় স্যার বলো বোথ দেখি। 1 and 2, হ্যাঁ, both of both them, 1 and both 2। 1 and 2। ঠিক, সঠিক উত্তর দিয়েছো, বোথ 1 and 2। বলছে রেপো রেট, আচ্ছা বলো রেপো রেট মানে কি? রেপো রেট মানে আরবিআই যেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের শর্ট টার্মের জন্য লোন দেয়, স্যার সেটা হচ্ছে ওভারনাইট রেপো লোন রেট। যেটা দেওয়া হয় সেটা। একদম। দেখো এই রেপো রেটও কিন্তু আমাদের কিসে সাহায্য করে? মানি ইনফ্লেশন কমানোর জন্য। কন্ট্রোলে হেল্প করে। ভেরি গুড, মানি সাপ্লাই। ব্যাপারটা হচ্ছে মনে করো কোনো কমার্শিয়াল ব্যাংকের টাকার প্রয়োজন স্যার আছে। কোয়ান্টিটিভ টুল মনিটারি পলিসি। হ্যাঁ একদম হ্যাঁ, এটা কোয়ান্টিটেটিভ টুল। সাবাস। এই কোশ্চেনগুলো আগামী দিনে আসতে চলেছে। তাহলে এই কমার্শিয়াল ব্যাংকগুলো তার যখন এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয়, মানে এমার্জেন্সি ফান্ড বলা ঠিক হবে না, শর্ট টার্ম লোনের জন্য যদি প্রয়োজন হয়, তাহলে তারা আরবিআই থেকে টাকাটা লোন নেয়। আর সেই লোনের উপরে যে ধার্য করা যে কর, সেই করটাই হচ্ছে এই রেপো রেট। তো কারেন্ট রেপো রেট কত আছে? 5.25%। 5.25। ওকে, 5.25% আছে। তাহলে রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাংক লেন্ডস, সেন্ট্রাল ব্যাংক মানে কিন্তু আরবিআই, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংকস টু শর্ট টার্ম, একদম ঠিক কথা। লিকুইড নিডস, অর্থাৎ টাকার প্রয়োজন আছে তাই জন্য দিচ্ছে। ইনক্রিজ ইন রেপো রেট হেল্পস ইন কন্ট্রোলিং ইনফ্লেশন, একদম ঠিক কথা, দুটোই সঠিক। তাহলে বোথ 1 and 2 দুটোই সঠিক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ও আচ্ছা, এই কটাই ছিল। তো আশা করছি আমরা আজকের এই কোয়েশ্চেন্সগুলো করতে করতে আমরা এর কনসেপ্টগুলোকেও শিখছি। নেক্সট ক্লাসে আগামীকালও ক্লাস হবে, ইকোনমিক্সের উপরই ক্লাস হবে। কালকে কোয়েশ্চেনের মাত্রাটা আর একটু বেশি রাখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নিজেদের পরিস্থিতিটা